আচ্ছা, সবাই হচ্ছে যারা আছো তারা একটু জানাও তো যে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? ওরা কেউ আচ্ছা লিখেছো সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার যদি হয় তাহলে হচ্ছে ক্লাসটা শুরু করি। আজকে এমনিতেই দেরি হয়ে গেল। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে হচ্ছে সেটআপে স্বাগত জানাচ্ছি। আজকে একটু দেরি হওয়ার জন্য আমরা দুঃখিত। আসলে কিছু প্রবলেম হয়েছিল তো এইজন্য। আচ্ছা, যারা আছো তারা হচ্ছে ক্লাসে যারা নেই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। আজকে আমাদের হচ্ছে ক্লাস লেকচার হচ্ছে ৪। আর আজকে হচ্ছে নেচারস টেপেস্ট্রি এই অধ্যায়টার হচ্ছে শেষ ক্লাস। আচ্ছা, তোমাদের সঙ্গে আছেন হচ্ছে নুসরাত জাহান লাজাবু, তোমাদের স্ক্রিন টিচার। তোমাদের কোনো প্রশ্ন থাকলে যা জানতে চাও সব হচ্ছে কমেন্ট সেকশনে জানাবা। আপু হচ্ছে রিপ্লাই করবে তোমাদেরকে। আচ্ছা, তাহলে চলো আজকে হচ্ছে আমাদের যেটা টপিক, আজকে ৭টা টপিক হচ্ছে আছে, অনেক বড় ক্লাস। সবাইকে আজকে ধৈর্য ধরে থাকতে হবে। আচ্ছা, আজকে লেকচারে যা থাকছে, প্রথমে হচ্ছে ক্লাস রিলেটেড ভোকাবুলারি। সবাই জানো, এটা আমি একদম ক্লাসের শুরুতে দিয়ে দেই। তারপর হচ্ছে স্ট্যান্ডার্স এন্ড ইমেজারি, তারপরে জন কিটস অন দ্য গ্রাস হপার এন্ড ক্রিকেট। তোমরা বুঝতেই পারতেছো আজকে হচ্ছে তোমাদের বইয়ে যে কবিতা আছে, বইটা কি এখানে আছে? ইংরেজি বইটা? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তোমাদের বইয়ে হচ্ছে এই চ্যাপ্টারের লাস্টে যে কবিতাটা দেওয়া আছে, গ্রাস অন দ্য গ্রাস হপার এন্ড ক্রিকেট, এই কবিতাটার উপরে হচ্ছে আজকে আমাদের লেকচার। তারপর হচ্ছে ম্যাচিং কলাম, যেটা তোমাদের 2.3.4 এর হচ্ছে কাজ। তারপর হচ্ছে মেকিং কানেকশন বিটুইন ইউ এন্ড মি, এই টপিকটির নামটা হচ্ছে আমি নিজে দিলাম। ওটা হচ্ছে 2.4.1। তোমরা ওখানে দেখবে একটা বাংলা কবিতা দেওয়া আছে। তোমাদের হচ্ছে কবিতাটা মনে হয় আমাদের ছোট নদী। ওই কবিতাটার টপিকটাই হচ্ছে তোমাদের 2.4.1। আচ্ছা, আর শেষ হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে চলো প্রথমে দেখি ক্লাস রিলেটেড ভোকাবুলারি তোমাদের এই অধ্যায়ে, অর্থাৎ আহ, এই লাস্ট টপিকটাতে, এই কবিতাটাতে প্রচুর প্রচুর শব্দের অর্থ। তো ওখান থেকে আমি কিছু রেখেছি, মনে হয় 22টার মতো হবে। সবগুলো রাখার আসলে আর সময় হয়নি। তো তোমরা লেকচার নোটে পেয়ে যাবা, অনেকগুলো আমি দিয়ে দিব, ওখানে অবশ্যই ফলো করবা। আচ্ছা চলো, আজকে শুরু করি হচ্ছে প্রথমে আমাদের যেটা আছে সেলিব্রেটেড। সেলিব্রেটেড শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ অথবা বিখ্যাত, জনপ্রিয়, তোমরা একটা বলতে পারো। আমরা সবাই হচ্ছে কম বেশি সেলিব্রেটেড শব্দটার সঙ্গে হচ্ছে পরিচিত। আচ্ছা, এরপরে রোমান্টিক। রোমান্টিক এটাও হচ্ছে খুবই কমন। রোমান্টিক শব্দের অর্থ আমি এখানে লিখেছি আবেগপ্রবণ। তোমরা রোমান্টিক শব্দের আর কি কি অর্থ জানো চাইলে হচ্ছে জানাতে পারো, ভিন্ন কোনো অর্থ জানো কিনা। আচ্ছা, এরপরে পয়েট। পয়েট অর্থ কবি, এটাও সবাই জানো। ট্র্যাজিক। ট্র্যাজিক শব্দের অর্থ হচ্ছে বিষাদময়। আচ্ছা, এরপরে রিনাউন্ড অর্থ হচ্ছে নাম করা। তারপরে সেন্সুয়াল বিলাসী, আবেগপ্রবণ, স্বপ্নচারী, যে কোনো একটা দিতে পারো। আচ্ছা, ইমেজিরি। ইমেজিরি শব্দের অর্থ হচ্ছে চিত্রকল্প। এই যে তোমাদের ইমেজিরি হচ্ছে টপিকের মধ্যে আছে, তো এর শব্দের অর্থটা তোমরা হচ্ছে ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সপ্লোরেশন, অনুসন্ধান, গবেষণা, অনুসন্ধান, যাচাই করা, খোঁজা। আচ্ছা, মোরালিটি, নৈতিকতা, আনটাইমলি, অসময়। রোড, সর্বশান্ত। এমনিতে আমরা জানি হচ্ছে রোড শব্দের অর্থটা হচ্ছে কি, চুরি করা, ডাকাতি করা, ওইটা বোঝায়। আর এখানে হচ্ছে কবিতার জন্য সর্বশান্ত শব্দের অর্থটা হচ্ছে সব থেকে পারফেক্ট, এই জন্য এটাই রেখেছি। আচ্ছা, এরপরে ক্যাপটিভেট। ক্যাপটিভেট শব্দের অর্থ হচ্ছে মোহিত করা, মুগ্ধ করা, এমন কিছু। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, দুনিয়াব্যাপী, বিশ্বব্যাপী। আচ্ছা, গ্রাস হপার, যেটা হচ্ছে আমাদের মেইন জিনিস আজকে টপিকে, ঘাস ফড়িং। আচ্ছা, ঘাস ফড়িং সবাই পরিচিত, দেখেছো কেউ কখনো ঘাস ফড়িং কেমন হয় দেখতে, জানো? কে কে ঘাস ফড়িং দেখেছো? আচ্ছা, এরপরে হচ্ছে ক্রিকেট, আমাদের ঝিঝি পোকা। হেজ। হেজ শব্দের অর্থ হচ্ছে অনেকগুলা হয়, ক্ষুদ্র বৃক্ষ নির্মিত বেড়া অথবা প্রতিবন্ধক, অথবা ছোট ছোট ঝোপ। তোমরা চাইলে ছোট ঝোপও দিতে পারো, হেজ। আচ্ছা, এরপরে হচ্ছে হাইট, লুকানো, ভয়েস, কণ্ঠস্বর, পেইন্ট, নিস্তেজ, মিট, তৃণভূমি। তৃণভূমি বলতে তোমার সবুজ কচি গাছপালা, ঘাস লতা দিয়ে আবৃত ভূমিকে বোঝানো হয়েছে। ইন্টেন্সিভ, প্রাণবন্ত, অ্যাপিলিং, মর্মস্পর্শী। আচ্ছা,
ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে নেক্সটে চলে যাব। আচ্ছা, এরপর আসো আমাদের মেইন যেটা, আজকে কবিতাটা বুঝতে হলে তোমাদের স্ট্যানজা বুঝতে হবে। স্ট্যানজা শব্দের অর্থ হচ্ছে কবিতার স্তবক। আচ্ছা, কেউ কি জানো কবিতার স্তবক কি, বা স্তবক সম্পর্কে আগে কখনো শুনেছো, বা কোন জিনিসগুলো কি কবিতার মধ্যে তোমার স্তবক বলা হয়? কারো কোনো আইডিয়া আছে? থাকলে শেয়ার করতে পারো, তোমাদের নিজস্ব ধারণাগুলো আমার কাছে শেয়ার করতে পারো চাইলে। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা টপিক আমি বলি, স্ট্যানজা এন্ড ইমেজিং। আচ্ছা, দুইটা হচ্ছে আমি আলাদা আলাদা তোমাদের বোঝার জন্য আলাদা আলাদা করে রেখেছি। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যানজা, কবিতার স্তবক। আচ্ছা, কবিতার স্তবক সম্পর্কে তোমাদের যদি কারো কোনো ধারণা না থাকে তাহলে আমি একটু বলি। আচ্ছা, প্রথমে এখানে লিখে রেখেছি, দেখো, এ ডিভিশন অফ পোয়েম, কবিতার ভাগ। ডিভিশন মানে হচ্ছে ভাগ। আমি হচ্ছে এগুলো মার্ক করে করে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ডিভিশন, ডিভিশন অর্থ হচ্ছে ভাগ। আর ডিভিশন অফ আ পোয়েম, একটি কবিতার ভাগ বা অংশ। এক একটা কবিতার মধ্যে প্যারা থাকে না, আমরা যে বলি প্যারা, অনুচ্ছেদ, ওই রকম। আচ্ছা, আর ডিভিশন অফ আ পোয়েম, একটি কবিতার ভাগ, কনসিস্টিং অফ। আচ্ছা, কনসিস্টিং শব্দের অর্থ হচ্ছে ঘটিত। আচ্ছা, কনসিস্টিং শব্দের অর্থ হচ্ছে ঘটিত। আচ্ছা, কনসিস্টিং অফ আ সিরিজ, সিরিজ শব্দের অর্থ হচ্ছে ক্রম, অর্থাৎ কোনো কিছুর ক্রম অনুযায়ী ঘটিত কবিতার অংশ। আচ্ছা, আফিফ হাসান লিখেছো রোমান্টিক মিন আবেগপ্রবণ ভাবপ্রবণ, অনেকগুলো লিখেছো, অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক জানো, অনেক রেসপন্সিবল, আর হচ্ছে খুব ক্লাসে অ্যাক্টিভ থাকো, এটা আমার ভীষণ ভালো লাগে। আম, হ্যাঁ, একদম ঠিক বলেছো, আবেগ জড়িত। আচ্ছা, ঠিক আছে, এরপরে সিরিজ, সিরিজ শব্দটার অর্থ হচ্ছে ক্রম। আর লাইন তো জানো, লাইন, সারি, লাইন। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো পুরোটা একটু খেয়াল করো তোমরা, আমি খুব ধীরে ধীরে পড়াতে চাই, সবাই একটু মনোযোগ দিবা, আজকে একটু টাফ ক্লাসটা। আর ডিভিশন অফ এ পোয়েম, কবিতার অংশ, কবিতার ভাগ, কনসিস্টিং অফ এ সিরিজ অফ লাইনস, কিছু লাইনের ক্রম নিয়ে গঠিত। আমি বোঝাতে পেরেছি? কিছু লাইনের ক্রম নিয়ে গঠিত কবিতার অংশ বা কবিতার ভাগ। আচ্ছা, arranged together in a usually recurring pattern of meter and rhyme। আচ্ছা, এখানে এই যে দেখতেছো মিটার, এই মিটার দিয়ে দৈর্ঘ্য টর্ঘ্য কিছু বোঝাচ্ছে না, এই মিটার দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ছন্দ, তাল অথবা ছন্দ। অর্থাৎ রাইম অর্থ ছন্দ, ছন্দ অথবা বলতে পারো, আচ্ছা, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা ওটাই দেই। আচ্ছা, রাইম বলতে বোঝায় তোমার হচ্ছে অন্তমিল, অন্তমিল বিশিষ্ট কবিতা, যে কবিতাগুলোর হচ্ছে শেষের অংশটা মিল থাকে, একটা লাইনের শেষের অংশ এবং অন্য একটা লাইনের শেষের অংশ যদি মিল থাকে ওটাকেই বলা হয় রাইম, অর্থাৎ ছন্দের মিল থাকে। আচ্ছা, আর মিটার দিয়ে বুঝাইছে এখানে ছন্দ। তার মানে হচ্ছে একটা কবিতার, আমি পুরোটা একটু বাংলায় বলি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। আচ্ছা, এই লাজকে দিছো, জয়েন হয়েছে লাজ? আচ্ছা, আচ্ছা, পুরাটার হচ্ছে সামারিটা আমি একটু তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিই, তাহলে বুঝবা। স্ট্যানজা বা কবিতা স্তবক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে অনেকগুলা লাইনের ক্রম নিয়ে গঠিত হবে এবং কবিতার অংশ অর্থাৎ প্যারা আকারে থাকবে। এক একটা অনুচ্ছেদ, এক একটা প্যারা, ওটাকেই বলা হয় স্তবক, কবিতার স্তবক। কবিতার ক্ষেত্রে কবিতা স্তবক। যদি সেটা প্রবন্ধে দেখো, তোমরা যদি প্রবন্ধ পড়ে থাকো, প্রবন্ধে দেখবা যে হচ্ছে অনেকগুলা লাইনে ভাগ ভাগ থাকে, অংশগুলো ভাগ আকারে থাকে। যেমন ভূমিকা কিছুটা উপরে দেওয়া হলো, দুই আঙুল ফাঁক রেখে নিচ থেকে হচ্ছে আবার শুরু করলো। হুম, তো এই যে ভাগগুলা বা প্যারা যেগুলো আমরা বলি, ওগুলাই যদি তোমার কবিতায় বলা হয় তাহলে কি হবে, ওগুলা কবিতা স্তবক হয়ে যাবে। ওই প্যারা বা অনুচ্ছেদ গুলাই হচ্ছে আসলে কবিতা স্তবক। লাইন অফ ডিভিশন, আচ্ছা আমি এখানে অনেক এঁকে টেকে দিলাম। আচ্ছা, কবিতার ভাগ যেটা হচ্ছে অনেকগুলা লাইনের সিরিজ দিয়ে গঠিত, অনেকগুলা লাইনের ক্রম নিয়ে গঠিত কবিতার অংশগুলোকে বলা হয়
কবিতা স্তবক বা ইংরেজিতে বলা হয় স্ট্যানজা। আচ্ছা, এই লাইনগুলো একটা একক হিসাবে সাজানো থাকে এবং কিভাবে সাজানো থাকে, মিটার এন্ড রাইম প্যাটার্নে সাজানো থাকে। প্যাটার্ন মানে হচ্ছে তোমাদের বিন্যাস। আচ্ছা, প্যাটার্ন মিন্স বিন্যাস, অর্থাৎ বিন্যাস আকারে সাজানো থাকে। ছন্দ এবং অন্তমিল যে কবিতাগুলো হয় লাইনের, ওগুলো হচ্ছে ছন্দ আকারে সাজানো থাকে, একটা ক্রম অনুসারে সাজানো থাকে। ওই ক্রমগুলোর মধ্যে অনেকগুলো লাইন থাকে। ওই একটা ভাগকে তোমার বলা হয় স্ট্যানজা বা কবিতা স্তবক। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি ধরো কিছু জিনিস এখানে দেই। যেমন ধরো যদি কোনো প্রবন্ধ পড়া হয়, ধরো তোমাদের কোনো প্রবন্ধ অথবা রচনার কথা বললাম, কিছু রচনা ধরো, আচ্ছা একটা রচনা বললাম যে বাংলাদেশের ষড়ঋতু নিয়ে লিখো। তো বাংলাদেশের ষড়ঋতু নিয়ে যদি তুমি লিখো, তখন তুমি কিভাবে লিখো সেটা, সেটা লেখা হয় অনেক, একটা থাকে প্যারা ভূমিকা, একটা থাকে আহ কয়টা ঋতু আছে তার পরিচিতি, তারপরে গ্রীষ্ম বর্ষা শরৎ দিয়ে শুরু করো, তাই না? তার মানে একটা প্রবন্ধের মধ্যে অথবা একটা অনুচ্ছেদের মধ্যে আমাদের কয়টা অংশ থাকে, কতগুলো অংশ থাকে? ধরো প্রথমে তুমি রাখলা ভূমিকা, ঠিক আছে, প্রথমে ভূমিকা রাখলা, তারপরে ধরো রাখলা হচ্ছে ষড়ঋতুর পরিচয়। আচ্ছা, ষড়ঋতুর পরিচয়, এই যে তুমি দুইটা ভাগ নিলা এখানে, একটা ভূমিকা একটা ষড়ঋতুর পরিচয়। এই যে ভূমিকা, ভূমিকায় তুমি কিছু জিনিস লিখবা, ধরো লিখলে হচ্ছে বাংলাদেশ অনেক সুন্দর শ্যামল একটা বাংলাদেশ, তারপরে বাংলাদেশের 6টা ঋতু আছে, বাংলাদেশের ঋতুগুলো খুব বর্ণিল বৈচিত্র্য হয়। এই যে কয়েকটা লাইন তুমি লিখলা এই ভূমিকার মধ্যে, এটা একটা প্যারা, এটা একটা অংশ, রচনার একটা অংশ আর রচনার একটা আম, ভাগ। আর ষড়ঋতুর পরিচয় যখন গেলা, ষড়ঋতুর পরিচয় 6টা ঋতুর কথা বর্ণনা করলা, গ্রীষ্ম কেমন শীত কেমন একটুখানি বলে দিলা, একটুখানি পরিচয়টা দিলা, এখানে আরো একটা ভাগ হইলো। তার মানে একটা রচনার মধ্যে তুমি প্রথমে দুইটা ভাগ নিলা। ঠিক কবিতার মধ্যেও দুইটা ভাগ থাকে, তিনটা ভাগ থাকে, চারটা ভাগ থাকে, অর্থাৎ কবিতা যত বড় হবে ভাগগুলো তত লম্বা হবে বা বড় হবে। তো এই যে তোমার সিরিজ ক্রম, লাইনের ক্রমের একটা সিরিজ থাকে, অর্থাৎ ছন্দের মিল থাকে, লাইনের ক্রম থাকে। যেমন আমি বললাম আমাদের ছোট নদী, কি যেন এই কবিতাটা কি যেন, আমি তো ভুলে গেছি। আমাদের ছোট নদী কবিতাটা মনে আছে তোমাদের? আমাদের ছোট নদী কবিতাটা, আচ্ছা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই যে লাইনগুলো একটা মিল আছে না, সবগুলো লাইনের একটা মিল আছে। আর এই কবিতাটার হচ্ছে একটা ছন্দ আছে, এই ছন্দ এবং লাইনের ক্রম সবগুলো মিলিয়ে একটা অংশকে বলা হয় তোমার কবিতা স্তবক। যেমন প্রবন্ধের মধ্যে থাকে তোমার ভূমিকায় কিছু লাইন থাকে, একটা দুইটা তিনটা, এই তিনটা লাইনের ক্রমকে আমরা বলবো একটা প্যারা অথবা অনুচ্ছেদ। আবার ষড়ঋতুর পরিচয়ের মধ্যে তুমি আরো অনেকগুলা লাইন লিখলা, এভাবে আরো অনেকগুলা লাইনের ক্রম গেল, এই ক্রমগুলোকে একসঙ্গে এই ভাগটাকে তুমি বলবা প্যারা বা আরেকটা অনুচ্ছেদ, ঠিক আছে? ঠিক কবিতায় যখন যাবা সেটা হয়ে যাবে কবিতা স্তবক। আমি কি বোঝাতে পেরেছি? সবাই বুঝতে পেরেছো কবিতার স্তবক বা স্ট্যানজা কি? যদি বুঝতে পেরে থাকো তাহলে নেক্সটে চলে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা এখানে আরো কিছু জিনিস আছে। কবিতা স্তবক অনেক ধরনের হয়। কবিতা স্তবক হইতে পারে 2 লাইনের, হইতে পারে 3 লাইনের, হতে পারে 4 লাইনের, হতে পারে। কিছু কিছু কবিতায় দেখবা যে একটা ভাগ, একটা স্তবকে হচ্ছে 3টা লাইন থাকে। আবার কিছু কিছু কবিতায় থাকবে 2টা লাইন থাকে। আবার কিছু কিছু কবিতায় 4টা লাইন, 4টা লাইন নিয়ে একটা ভাগ থাকে। তাহলে তার মানে কি দাঁড়ালো, কবিতা স্তবক হচ্ছে অনেক ধরনের হয়ে থাকে। তাহলে অনেক ধরনের যদি হয়ে থাকে, সেখান থেকে তোমাদের জন্য 2-3টা হচ্ছে আমি রেখেছি একটু বোঝার জন্য। যেমন টু লাইন ইজ কল্ড কাপলেট। আচ্ছা, একটু খেয়াল করো সবাই, 2 লাইনের যে কবিতাগুলো ওগুলোকে বলা হয় কাপলেট। কাপলেট মিন্স দ্বিতয় অথবা দ্বিপদী। আচ্ছা, কাপলেট শব্দের অর্থটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, কাপলেট মিন্স দ্বিতয় অথবা দ্বিপদী। দ্বিপদী, তার মানে বুঝতেই পারছো, 2টা পদ নিয়ে গঠিত যারা সেটাই তো দ্বিপদী হয়। তার মানে এই যে কাপলেট, 2 লাইনের যে কবিতাগুলো হয় অথবা 2 লাইনের যে প্যারাগুলো হয়, স্তবক গুলো হয়, ওদেরকে বলা হয় কাপলেট। তার মানে 2 লাইনস ইজ কল্ড কাপলেট। 2 লাইনের যেগুলো হয় ওগুলোকে বলা হয় দ্বিপদী, দ্বিতয় বা কাপলেট। এগুলো হচ্ছে কবিতা স্ট্যান্ডা অথবা কবিতা স্তবকের প্রকারভেদ। আচ্ছা, এরপর একটু এক্সপ্লেনেশনে চলে যাই, একটু ব্যাখ্যার মধ্যে যাই।
ওকে, আচ্ছা, a stanza can actually be of any number of lines। আচ্ছা, এখানে কি বলা হলো, a stanza can be actually, stanza হতে পারে be of any number of lines, অর্থাৎ লাইনের সংখ্যা যে কোনো হইতে পারে, অর্থাৎ লাইনের সংখ্যা 3 হইতে পারে, একটা প্যারার মধ্যে, একটা অংশের মধ্যে 4 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, যে কোনো লাইনের সংখ্যাই থাকতে পারে একটা অংশের মধ্যে। আচ্ছা, এই টু লাইন স্ট্যান্জা ইজ কল্ড এ কাপলেট। দুই লাইনের স্তবক, দুই লাইনের স্তবক বিশিষ্ট কবিতাকে বলা হয় কাপলেট বা দ্বিপদী বা দ্বিতয়। আচ্ছা, এরপরে আসো, এন্ড জেনারেলি হ্যাজ ইন রাইম। আচ্ছা, ইন রাইম কথাটা বুঝতে পেরেছো? ইন রাইম মানে হচ্ছে অন্তমিল। রাইম শব্দটার অর্থই হচ্ছে অন্তমিল। আর অন্তমিল, অন্তমিল মানে হচ্ছে লাইনের শেষে, একদম শেষে অন্তপ্রান্তে বা শেষ প্রান্তে মিল থাকলে ওটাকে বলা হয় অন্তমিল। আচ্ছা, ইন রাইম মানে হচ্ছে শেষে মিল থাকে। আচ্ছা, রাইমিং অফ দ্য লাস্ট ওয়ার্ড, এই যে এখানে বলেই দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্ড, অর্থাৎ লাইনের শেষ শব্দটার সঙ্গে মিল থাকে, ছন্দের মিল থাকে। আচ্ছা, ইন ইচ লাইন, প্রত্যেকটা লাইনেরই দুটো লাইন পর পর হচ্ছে শব্দের শেষে, অর্থাৎ লাইনের শেষের শেষ শব্দটার সঙ্গে মিল থাকে। ধরো আমি বললাম প্রথম লাইনের প্রথম শেষ শব্দটা এবং দ্বিতীয় লাইনের শেষ শব্দটা, এই দুটা লাইনের মধ্যে ছন্দে মিল। যেমন ধরো আমি বললাম কবি, আরেকটা লাইনের শেষ শব্দটা হচ্ছে রবি। কবি এবং রবি এই দুইটার মধ্যে মিল আছে না ছন্দের, এইটাকেই বলা হয় তোমার কাপলেট বা দ্বিতয়। আচ্ছা, আমরা এক্সাম্পলে গেলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবা তোমরা। ওয়ান কমন অ্যাপ্লিকেশন অফ দ্য কাপলেট স্ট্রাকচার ইজ দ্যাট দা এন্ড অফ এ সনেট। আচ্ছা, সনেট জানো তোমরা? সনেট সম্পর্কে, সনেট সম্পর্কে কিছু জানো? সনেট এর আগে শুনেছো কখনো, বা তোমাদের কোনো কবিতা সনেট ছিল বাংলায় আগের কোনো ক্লাসে থাকার কথা? কেউ সনেট সম্পর্কে জানো? যদি জেনে থাকো একটু বলতে পারো। আচ্ছা, সনেটটাকে বলা হয় চতুর্দশপদী কবিতা। আচ্ছা, আমি আবার বলছি, সনেট মিন্স, আমি লিখেই দিই তোমাদের জন্য। আচ্ছা, চতুর্দশপদী কবিতা অর্থাৎ 14টা লাইন থাকে। যে কবিতায়, যে কবিতায় 14টা লাইন থাকে ওই কবিতাকে বলা হয় তোমার সনেট, অর্থাৎ চতুর্দশপদী কবিতা। সনেট ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আচ্ছা, কাপলেট অর্থাৎ দ্বিপদী যেগুলো হয় স্তবক, ওগুলোর একটা কমন অ্যাপ্লিকেশন কি, কমন উপযোগ হচ্ছে তোমার সনেট। সনেটের শেষে মিল থাকে, অন্ত মিল থাকে হচ্ছে সনেটের মধ্যে। চতুর্দশপদী কবিতার দুই লাইন পর পর হচ্ছে লাস্ট ওয়ার্ড গুলোর মিল থাকে, এই জন্য এটা হচ্ছে একটা কমন অ্যাপ্লিকেশন অথবা কমন উপযোগ হচ্ছে সনেটের। আচ্ছা, ওটা তোমাদের খুব একটা লাগবে না, তাও একটু তোমাদের বাড়তি ইনফরমেশন হিসেবে দিয়ে রেখেছি। আচ্ছা, ফর এক্সাম্পল, আচ্ছা এবার আসো এক্সাম্পল, কোন কবিতার মধ্যে কোথায় কাপলেট, কোথায় দ্বিপদী, কিভাবে বুঝবা? দেখো, when all the birds are faint with the hot sun। আচ্ছা, and hide in cooling trees a voice will run। একটা জিনিস খেয়াল করেছো? কে কে ধরতে পেরেছো বলো তো, এখানে এই দুটো লাইনের মধ্যে কাপলেট কোন জায়গায় আছে, দ্বিপদী বা দ্বিতয় কোন জায়গায় আছে? কেউ ধরতে পেরেছো? সান এন্ড রান। আফিফ হাসান, ভেরি গুড, একদম কুইক রেসপন্স। অবশ্যই সান এবং রান, সবাই বুঝতে পেরেছো? সান এন্ড রান এই দুইটাই হচ্ছে আমাদের অন্তমিল। দেখো, এই প্রথম লাইনের শেষ শব্দ সান, দ্বিতীয় লাইনের শেষ শব্দ রান, সান এবং রান এই দুইটার মধ্যে ছন্দের মিল, ইন রাইম, ছন্দের মিল, অন্তমিল। এই জন্যই এটাকে বলা হয়, এই দুটো লাইনকে বলা হয় কাপলেট অথবা দ্বিপদী স্তবক। আচ্ছা, তাহলে আমাদের টু লাইন ইজ কল্ড কাপলেট গেল। এরপরে আসো হাউ টু মেক স্ট্যান্জা। আচ্ছা, টু স্ট্যান্জা পয়েম, কিভাবে তুমি দ্বিপদী কবিতা লিখবা। তোমাদের হইতে পারে প্র্যাকটিক্যাল, যেহেতু এবার তোমাদের সবকিছু, সো তোমাদের এরকম হোমওয়ার্ক স্কুলে দিতেই পারে যে দেখি তুমি একটু দ্বিপদী কবিতা লিখে দেখাও তো। তো তোমাকে যদি এই কথাটা বলা হয় তাহলে তোমার তো অবশ্যই দ্বিপদী সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন টু লাইন স্ট্যান্জা যদি বুঝে থাকো তাহলে টু লাইন স্ট্যান্জা কিভাবে লিখবা আমার মনে হয় এক্সাম্পল দেখার পর সবার বুঝে যাবার কথা। আচ্ছা, শিফা লিখছো সান এন্ড রান, হ্যাঁ অবশ্যই সান এন্ড রান। আচ্ছা, বুঝতে পেরেছো যেহেতু। আচ্ছা, হাউ টু মেক টু স্ট্যান্জা পয়েম, কিভাবে দুই স্তবকের অথবা কাপলেট অথবা তোমার দ্বিপদী কবিতা লিখবা,
দেখি কিভাবে লেখা যায়। ওয়ান স্ট্যান্জা মে কনসিস্ট অফ 5 লাইনস। আচ্ছা এখানে দেখো প্রথম স্তবকের কথা বলা হয়েছে। ওয়ান স্ট্যান্জা, টু স্ট্যান্জার কথা একটু আগে আমি বললাম। এবার আসো দুই স্তবক আসার আগে তো এক স্তবকও থাকতে পারে, তাই না? এরকম প্রশ্ন কিন্তু কেউ করো নাই, তোমাদের কিন্তু প্রশ্ন করা উচিত ছিল যে দ্বিতীয় স্তবক বলছেন ম্যাডাম, তাহলে প্রথম স্তবক কি নাই? প্রথম স্তবকও আছে। আচ্ছা, ওয়ান স্ট্যান্জা মে কনসিস্ট অফ 5 লাইনস। প্রথম স্তবক কবিতা 5 লাইনের হতে পারে। মেয়ে দেখেছো এখানে, তার মানে হতে পারে। এটা আসলে কবির উপর নির্ভর করছে, উনি কি 5 লাইন দেবে না 6 লাইন দিবে। 6 লাইন দিতে পারে, 7 লাইন দিতে পারে, 5 লাইনও দিতে পারে। আচ্ছা, তবে বেশিরভাগ সময় প্রথম স্তবক কবিতা হয় 5 লাইনের। আচ্ছা, তো 5 লাইন বিশিষ্ট কবিতার যে কবিতা হয়, যে প্যারা হয়, ওগুলোকে বলা হয় ওয়ান স্ট্যান্জা। অর্থাৎ ওয়ান স্ট্যান্জা মিন্স প্রথম স্তবক। আচ্ছা, দ্যাট রাইম এ বি এ বি সি, এটা খুব ভালো করে খেয়াল করো। এটাই হচ্ছে তোমাদের কবিতা লেখার অথবা কোন কবিতায় দ্বিতীয় স্তবক কোনটা, তৃতীয় স্তবক কোনটা, এগুলো বের করার সূত্র। এটা বলা হয় সূত্র অনেকটা। এ বি এ বি সি, এই বিষয়টা হচ্ছে তোমার, আমি লিখে দিয়েছি, একটু খেয়াল করো। এ কে যদি ধরো তুমি কবিতার প্রথম লাইন, বি হচ্ছে সেকেন্ড লাইন। এ কে যদি ধরো কবিতার প্রথম লাইন, বি হচ্ছে সেকেন্ড লাইন, তার মানে প্রথম সেকেন্ড, এরপর আবার কি আসছে? প্রথম লাইন। তার মানে 1 2 1, এরপরে 2 3, তার মানে 1, এটা আমাদের 1 2 1। জায়গা না অনেক ছোট লিখায়। আচ্ছা, আমি আবার লিখে দিচ্ছি। আচ্ছা, সবাই খেয়াল করো, কবিতার প্রথম লাইনকে যদি আমরা এ ধরি, তাহলে এ হচ্ছে আমাদের কবিতার প্রথম লাইন, বি হচ্ছে দ্বিতীয় লাইন, তার মানে 1 2, আবার আসছে প্রথম লাইন, তার মানে প্রথম লাইন এবং তৃতীয় লাইন। সবাই খেয়াল করছো? প্রথম লাইন এবং তৃতীয় লাইন। এ হচ্ছে আমাদের কবিতার প্রথম লাইন, বি দ্বিতীয় লাইন, আবার এ, তার মানে বি আবার 2, সি হচ্ছে 3 নাম্বার লাইন। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তার মানে বি আমাদের দ্বিতীয় লাইন, সি হচ্ছে তৃতীয় লাইন। তোমরা 1 2 1 2 এভাবে ধরতে পারো, বিষয়টা একটু কঠিন। আচ্ছা, আমি আবার বলছি। নিচে লাইনটা একটু খেয়াল করো, তাইলে বুঝবা। দা ফার্স্ট এন্ড থার্ড লাইন। আচ্ছা, এবার বুঝতে পারছো? এ হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, আবার এটা হচ্ছে আমাদের থার্ড লাইন। প্রথম লাইন এবং তৃতীয় লাইন, মাঝখানে বি আবার 2 নাম্বার লাইন, তার মানে প্রথম লাইন এবং 3 নাম্বার লাইনের সঙ্গে মিল। মাঝখানের লাইনটা এমনিই দিয়েছে। ধর মাঝখানের লাইনটা যে কোনো একটা লাইন থাকলো, প্রথম লাইনটাতে কবি থাকলো, তৃতীয় লাইনটাতে রবি থাকলো, তার মানে প্রথম লাইন এবং তৃতীয় লাইনে হচ্ছে ছন্দের মিল। আর মাঝখানের লাইনটা যে কোনো একটা লাইন দিল কবিতা মেলানোর জন্য। আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড। আচ্ছা, এরপর হচ্ছে তোমার সেকেন্ড এন্ড ফোর্থ লাইন। আচ্ছা, প্রথমে ফার্স্ট এবং থার্ড লাইন, অর্থাৎ এ বি এ, প্রথম লাইন এবং থার্ড লাইন। প্রথম লাইন এবং থার্ড লাইনের সঙ্গে মিল, অন্তমিল, মানে হচ্ছে প্রথম লাইনের শেষ শব্দ যদি হয় সান, তৃতীয় লাইনের শেষ শব্দ হবে রান। এই দুইটাই হচ্ছে তোমার এ বি এ। মাঝখানে যে কোনো একটা লাইন দিল, ওটা বি, যেটা মাঝখানে যে কোনো একটা লাইন দিল, ওটার সঙ্গে কোনোটার কোনোটার মিল নাই। আচ্ছা, এরপরে আসো থার্ড এবং ফোর্থ লাইন। আচ্ছা, and third lines rhyme and the second and the fourth। আচ্ছা, থার্ড লাইনে হচ্ছে কি হবে? তোমার সেকেন্ড এবং ফোর্থ লাইনের সঙ্গে মিল থাকবে, তার মানে প্রথম এবং তৃতীয় লাইন দ্বিতীয় এবং চতুর্থ লাইনের সঙ্গে মিল থাকবে। মানে বিষয়টা কি অনেক পেঁচানো? সবাই একটু মানে বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের কবিতার এ বি এ বি সি, এটার মানে হচ্ছে তোমার সংকেত আকারে ব্যবহার করা হয়েছে। এটা একটা তোমার কি বলে, প্রতীক, সিম্বল আকারে ব্যবহার করা হয়েছে। এ কে হচ্ছে আমরা প্রথম লাইন ধরলাম, বি কে দ্বিতীয় লাইন, এ কে তৃতীয় লাইন,
চতুর্থ এবং পঞ্চম লাইন, এভাবে 5টা লাইনের মিল দিছে এখানে। 5টা লাইন কিভাবে তুমি মিল বিন্যাস করবা সেটা হচ্ছে ফার্স্ট এবং থার্ড লাইনে হচ্ছে মিল থাকবে, আর মিল থাকবে হচ্ছে তোমার সেকেন্ড এবং ফোর্থ লাইনে। তার মানে 1 2 3 4 5, এই 5টা লাইনের মধ্যে এ হচ্ছে তোমার প্রথম লাইন, আবার এ হচ্ছে তোমার থার্ড লাইন। তার মানে 1 এবং 3 এর সঙ্গে মিল থাকবে। প্রথম লাইনের শেষ শব্দ সান, তৃতীয় লাইনের শেষ শব্দ রান। তার মানে সান এবং রান, এই দুইটা লাইনের মধ্যে হচ্ছে তোমার ছন্দ মিল। মাঝখানে যে বি দেখতেছো এটা হচ্ছে তোমার সেকেন্ড লাইন, এটার সঙ্গে কার মিল থাকবে? ফোর্থ লাইন। ফোর্থ লাইনে আবার কে গেছে? বি গেছে। তার মানে দ্বিতীয় এবং চতুর্থ এই দুইটার মধ্যে মিল বিন্যাস থাকবে। অর্থাৎ দ্বিতীয় লাইনের শেষ শব্দ যদি তোমার সান হয়, তাহলে চতুর্থ লাইনের শেষ শব্দ কি হবে? রান অথবা ফান, যে কোনো একটা মিল বিন্যাস থাকবে, যে কোনো একটা ছন্দ, মানে ছন্দের সঙ্গে মিলে এমন একটা শব্দ থাকবে। আচ্ছা, এই হচ্ছে তোমার 5টা লাইন। 5টা লাইনের স্তবক কিভাবে সাজাবা সেটার একটা মানে নরমাল স্ট্রাকচার। আচ্ছা, সবাই একটু বুঝতে পেরেছো? আচ্ছা, লাইন with an additional line that rhymes with none of the others. আচ্ছা, the second stanza could consist of the same pattern or might be 6 lines. আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট লাইন সেটা নিয়ে একটু বলি। বলছে যে সেকেন্ড স্ট্যান্জা, দ্বিতীয় নাম্বার আমরা দ্বিতীয় কবিতা কিভাবে লিখবা? দ্বিতীয় কবিতাটা হচ্ছে ঠিক প্রথম কবিতাকে, প্রথম স্তবককে ফলো করে। অর্থাৎ প্রথম স্তবকের যে স্ট্রাকচার এ বি সি, অর্থাৎ প্রথম লাইন, তৃতীয় লাইন, দ্বিতীয় লাইন এবং চতুর্থ লাইন, ঠিক এটাকে ফলো করে কে? দ্বিতীয় স্তবক। তার মানে তুমি যদি প্রথম স্তবক বুঝতে পারো, তাহলে দ্বিতীয় স্তবক কবিতা লেখা খুবই ইজি। দ্বিতীয় স্তবক কবিতায় কি করবা? প্রথম লাইন এবং তৃতীয় লাইনের সঙ্গে মিল থাকবে, অর্থাৎ এ এবং এ ছন্দের মিল থাকবে। তারপরে দ্বিতীয় এবং চতুর্থ লাইনের মিল থাকবে, অর্থাৎ বি এবং বি এই দুইটা ছন্দের মিল থাকবে। এটাই হচ্ছে আমাদের প্রথম স্তবক কবিতার স্ট্রাকচার এবং দ্বিতীয় স্তবক কবিতার স্ট্রাকচার। আচ্ছা, তার মানে অথবা হইতে পারে মাইট বি 6 লাইনস, অথবা ধরো আরো একটা লাইন বাড়তি থাকলো। আমি প্রথমেই বলে দিলাম, প্রথম স্তবক কবিতা হইতে পারে 5 লাইন, 6 লাইন, 7 লাইন। দ্বিতীয় স্তবক কবিতাও একই, অর্থাৎ প্রথম স্তবক কবিতাকে ফলো করে 5 লাইনের হতে পারে, 6 লাইনের হতে পারে, 7 লাইনের হতে পারে। আচ্ছা, সেটাই বলে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে 3 লাইন ইজ কল্ড ট্রিপলেট। আমরা এতক্ষণ প্রথম স্তবক কবিতা বুঝলাম, দ্বিতীয় স্তবক কবিতা কাপলেট বুঝলাম, এবার আসো ট্রিপলেট। তার মানে প্রথম স্তবক কবিতা হয়, দ্বিতীয় স্তবক কবিতা হয়, তৃতীয় স্তবক কবিতা হয়, চতুর্থ এবং পঞ্চম নাম্বার স্তবক কবিতাও হয়। ওগুলাতে যাব না, তোমাদের জন্য 4টা আমি রেখেছি। আচ্ছা, 3 লাইন ইজ কল্ড ট্রিপলেট। আচ্ছা, এটা বারবার আচ্ছা, ট্রিপলেট মিন্স হচ্ছে ত্রিপদী, অর্থাৎ 3টা পদ যেগুলাতে থাকবে ওগুলাকে বলা হয় ত্রিপদী বা ট্রিপলেট। কাপলেট হচ্ছে দ্বিপদী বা দ্বিতয় কবিতা, আর ট্রিপলেট হচ্ছে ত্রিপদী বা ট্রিপলেট কবিতা। আচ্ছা, তাহলে 3 লাইন কবিতা কেমন হয়? 3 লাইন স্ট্যান্জা কেমন হয়? হোয়াট ইজ দ্য মিনিং অফ 3 লাইন স্ট্যান্জা? ত্রিপদী স্তবক কবিতা কেমন হয় সেটা একটু দেখি। স্ট্যান্জা উইথ 3 লাইনস দ্যাট মে অর মে নট রাইম। আচ্ছা, স্ট্যান্জা একটি স্তবক উইথ 3 লাইনস, 3 লাইনের একটি স্তবক, দ্যাট মে অর মে নট রাইম, হইতে পারে অন্তমিল সম্পন্ন, হতে পারে অন্তমিল নাও থাকতে পারে। অর্থাৎ ত্রিপদী যে কবিতাগুলো হয়, ত্রিপদী কবিতার মধ্যে অন্তমিল থাকতেও পারে, অন্তমিল নাও থাকতে পারে। এই জন্যই বলা হয়েছে মে অর মে নট রাইম। রাইম মানে হচ্ছে অন্তমিল। আচ্ছা, ফার্স্ট অর থার্ড লাইন রাইম এন্ড ফলো এবি। আচ্ছা, প্রথম লাইন, প্রথম লাইন এবং 3 নাম্বার লাইন, প্রথম এবং 3 নাম্বার লাইন, অর্থাৎ এ বি এ প্যাটার্ন। এ হচ্ছে আমাদের কবিতার প্রথম লাইন, সাউন্ড অফ করো।
সাউন্ড অন করছে? আচ্ছা, আমি একটু দুঃখিত, একটু প্রবলেমের জন্য হচ্ছে তোমাদের একটু বিরতি হলো। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে থ্রি স্ট্যাঞ্জা অথবা তোমার ট্রিপলেট যেগুলো হয় সেগুলো কিভাবে বুঝবো ওগুলো ট্রিপলেট। ওগুলোর প্যাটার্নটা কি, তোমরা অন্য আর কিছু না, শুধু একটা প্যাটার্ন খেয়াল করো, সেটা হচ্ছে এ বি এ প্যাটার্ন। এ বি এটা হচ্ছে অনেকটা সূত্রের মতো। এ বি প্যাটার্নটা কিরকম, প্রথম লাইন এবং থার্ড লাইন, 1 নাম্বার লাইন, বি 2 নাম্বার লাইন, এ 3 নাম্বার লাইন, তার মানে 123। এভাবেও মনে রাখতে পারো, 123 হচ্ছে আমাদের ট্রিপলেট। সেটা কি, ফার্স্ট এবং থার্ড লাইন, প্রথম এবং তৃতীয় লাইনের মধ্যে শব্দের মিল থাকবে। সেটা কিরকম, ফর এক্সাম্পল, হ্যাড আই অনলি নোন মাই লেটার্স, প্রথম লাইনের আমাদের সংকেত অথবা প্রতীক সিম্বল হচ্ছে তোমার এ, দ্বিতীয় লাইন আমরা প্রতীক হিসেবে ধরবো বি, তৃতীয় লাইন আবার এ। আচ্ছা, এখন দেখো প্রথম লাইনের শেষ শব্দ হচ্ছে লেটার্স। আচ্ছা, উড বি অফ সাচ ইম্পর্টেন্স, এই লাইনের কোনো মিল আছে? নাই, এটা হচ্ছে এমনি একটা লাইন, কবিতার জন্য রাখলো। আচ্ছা, 3 নাম্বার লাইনটা খেয়াল করো, আই উড এমটি মাইসেলফ অন পেপার, লেটার্স এন্ড পেপার এই দুইটার মধ্যে হচ্ছে শব্দের মিল। তার মানে হচ্ছে প্রথম লাইনের প্রথম শব্দ, শেষ শব্দ এবং তৃতীয় লাইনের শেষ শব্দ, আর মাঝখানের লাইনটা হচ্ছে আমাদের বি। অর্থাৎ এটা যে কোনো একটা লাইন এমনিতে রাখা হলো। তার মানে ট্রিপলেট অথবা ত্রিপদী যেগুলো, সেগুলো কিভাবে বুঝবা, সেগুলো হচ্ছে বোঝার উপায় এ বি এ প্যাটার্ন, প্রথম লাইন এবং 3 নাম্বার লাইনের শেষ শব্দের ছন্দের মিল। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ট্রিপলেট। ঠিক আছে, তাহলে চলো নেক্সট যাই। আচ্ছা, এবার আসো কিভাবে ট্রিপলেট লিখবা অথবা ট্রিপলেট লেখার নিয়ম কি। তোমাকে যদি কেউ 3 নাম্বার ত্রিপদী লিখতে বলে অথবা তোমার থ্রি স্ট্যান্ডার্ড পয়েন্ট লিখতে বলে অথবা প্র্যাকটিক্যাল দেয়, আমার হচ্ছে চশমাটা কোথায়, এই জন্য আমি কিছু দেখতেছি না চোখে। আচ্ছা, হাউ টু মেক থ্রি স্ট্যান্জা পয়েম, কিভাবে তোমরা ত্রিপদী কবিতা লিখবা সেটা কি, আমি এখানে কিছু পয়েন্ট আকারে লিখে দিলাম। দেখি সরাসরি চলে যাই। ফর রাইটিং আ পয়েম ইন থ্রি স্ট্যান্জা, তৃতীয় স্তবকের অথবা ত্রিপদী কবিতা লেখার জন্য দেয়ার আর মেনি ওয়েজ, এখানে অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো পথ আছে, বাট দেয়ার আর সাম থিংস, কিন্তু এমন কিছু জিনিস আছে দ্যাট ইউ শুড কিপ ইন মাইন্ড, যেটা হচ্ছে তোমার মনে রাখতে হবে অথবা খেয়াল রাখতে হবে। এমন 3টা জিনিস যেটা আমি তোমাদের জন্য রেখেছি, এই 3টা জিনিস মাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে। আর এই তিনটা জিনিস কি কি, প্রথম, মেক ইউর সেন্টেন্স অফ ইকুয়াল লেন্থ, খেয়াল করো, মেক ইউর সেন্টেন্সেস অফ ইকুয়াল লেন্থ, ইকুয়াল লেন্থ বলতে বোঝাচ্ছে হচ্ছে সমান দৈর্ঘ্য, লেন্থ মিন্স দৈর্ঘ্য, ইকুয়াল মানে সমান, সমান দৈর্ঘ্য। তার মানে মেক ইউর সেন্টেন্সেস, তোমার বাক্যগুলো তৈরি করো অফ ইকুয়াল লেন্থ, সমান দৈর্ঘ্যের বাক্য হইতে হবে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব ততটা সমান দৈর্ঘ্যে। এখন দৈর্ঘ্য বলতে কি 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করবা, 4 সেন্টিমিটার করবা, এরকম কিন্তু না। বিষয়টা হচ্ছে যে, অর্থাৎ তোমার একটা বাক্যে যদি তোমার 6টা শব্দ থাকে, এর পরের বাক্যটাও তোমার 6টা শব্দ থাকতে হবে, 6টা শব্দ অথবা 7টা শব্দ নিলা, মানে মোটামুটি কাছাকাছি। এমন না, ধরো আমি একটা লাইন লিখলাম, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, এই লাইনটার মধ্যে আমাদের শব্দ কয়টা, 1 2 3 4, এইখানে আমি 4টা শব্দ রাখলাম। আমি যদি আরো একটা সেন্টেন্স লিখি তাহলে ওইখানেও আমাকে কয়টা শব্দ রাখতে হবে, 4টা রাখতে হবে। তোমার যদি একটুখানি এদিক ওদিক হয়, ধরো 3টা হলো অথবা 5টা হইলো, কিন্তু এমন হইতে পারবে না যে প্রথম লাইনটাতে তুমি 4টা শব্দ রাখলা, দ্বিতীয় লাইনটাতে তুমি 10টা শব্দ ঢুকাই দিলা, তাইলে কিন্তু আর তোমার ট্রিপলেট হবে না। আমি কি বোঝাতে পেরেছি? ট্রিপলেট যদি হইতে হয় তাহলে সেটা কিরকম হবে, মেক ইউ সেন্টেন্সেস অফ ইকুয়াল লেন্থ, তোমার সেন্টেন্স গুলো সমান দৈর্ঘ্যের রাখার চেষ্টা করবে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা পারো ততটা ইকুয়াল বা সমান দৈর্ঘ্যে রাখতে হবে। তার মানে দৈর্ঘ্য বলতে বোঝায় নাই যে 3 সেন্টিমিটার রাখো 4 সেন্টিমিটার রাখো, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তোমার কবিতার লাইনগুলোতে শব্দ থাকতে হবে সেম সেম, অর্থাৎ একটা লাইনে তুমি যদি চারটা শব্দ রাখো তাহলে পরের লাইনগুলোতে তুমি 3টা 4টা 5টা এই প্যাটার্নে যাবা, অর্থাৎ 4টা শব্দ রাখলে বেস্ট হয়। যদি
না হয় তাহলে 3টা, যদি না হয় 5টা, এর বেশি কিন্তু রাখতে পারবা না। এমন হইতে পারবে না যে একটা কবিতার একটা লাইনে তুমি 4টা শব্দ রাখলা, পরের কবিতায় পরের লাইনগুলোতে তুমি 10টা শব্দ রাখলা, তাহলে কিন্তু ইকুয়াল লেন্থের হবে না। আচ্ছা, এরপরের হচ্ছে ইউ ক্যান রাইট ইন 3 to 4 প্যাটার্ন। আচ্ছা, 3 to 4 প্যাটার্ন একটু খেয়াল করো। এখানে একটু বোঝার জিনিস আছে। 3 to 4 না সরি 4 to 3 প্যাটার্ন। 4 to 3 প্যাটার্ন বলতে কি বোঝানো হলো? নিচে একটা নোট আমি লিখেছি, একটু খেয়াল করলে দেখবা। হিয়ার ইন 3 4 to 3, for example, 4 is the number of sentences in each stanza. আচ্ছা, 4 is the number of sentences, এর মানে কি? 4 দিয়ে বোঝায় হচ্ছে তোমার একটা স্তবকের মধ্যে লাইনের সংখ্যা, বাক্যের সংখ্যা, সেন্টেন্সের সংখ্যা। তার মানে 4 is the number of sentence, বাক্যের সংখ্যা বোঝায়। 4 দিয়ে বোঝায় হচ্ছে স্তবকে বাক্যের সংখ্যা। আচ্ছা, সবাই একটু বুঝতে পারছো? 4 is the number of sentences in each stanza, প্রত্যেকটা স্তবকের মধ্যে 4 হচ্ছে বাক্যের সংখ্যা। 4 ইকুয়াল স্তবকে বাক্যের সংখ্যা। তার মানে 3টা কি হবে তাইলে? 3 হচ্ছে স্ট্যান্জা, স্তবক সংখ্যা। আচ্ছা, and 3 is the number of stanzas, আর 3টা হচ্ছে আমাদের স্তবক সংখ্যা। আচ্ছা, 3 হচ্ছে স্তবক সংখ্যা। তার মানে 4 to 3 প্যাটার্ন, 4 to 3 প্যাটার্ন মিন্স 4 হচ্ছে তোমার সেন্টেন্স সংখ্যা, সেন্টেন্স কয়টা আছে সেটার সংখ্যা, আর 3 হচ্ছে কত নাম্বার স্তবককে তুমি লিখছো সেটার সংখ্যা। 3 হচ্ছে আমাদের স্তবক সংখ্যা, 4 হচ্ছে ওই স্তবকে কয়টা সেন্টেন্স তুমি রেখেছো তার সংখ্যা। আচ্ছা, এরপরে আসো ইন 313, অথবা তুমি চাইলে 313 প্যাটার্নে যাইতে পারো। 313 প্যাটার্ন কি? ওই যে 4 to 3 প্যাটার্ন যেরকম, 313 প্যাটার্নও সেম। সেটা কেমন? ইজ দ্য নাম্বার অফ সেন্টেন্সেস ইন স্ট্যান্জা। আচ্ছা, 3 হচ্ছে তোমার প্রত্যেকটা সেন্টেন্সের সংখ্যা, প্রত্যেকটা স্তবকে প্রত্যেকটা সেন্টেন্সের সংখ্যা। তার মানে প্রথম যেটা 3 দিয়ে বোঝায় সেন্টেন্সের সংখ্যা, এক হচ্ছে ওয়ান লাইনার বিটুইন থার্ড এন্ড সেকেন্ড স্ট্যান্জা। আচ্ছা, 313 313 বলতে বোঝাচ্ছে 3 হচ্ছে সেন্টেন্সের সংখ্যা, নাম্বার অফ সেন্টেন্স, ঠিক আছে। আর 1 হচ্ছে আমাদের একটা লাইন, যেটা হচ্ছে এ বি এ। তোমরা দেখেছো না একটু আগে ট্রিপলেটে আমি দেখিয়েছিলাম এ বি এ, প্রথম লাইন তৃতীয় লাইন, মাঝখানে যে বি একটা লাইন থাকে যেটা হচ্ছে প্রথম এবং তৃতীয় লাইনের মধ্যে থাকে, সেটাই হচ্ছে এখানে 1টা দিয়ে বোঝানো হয়েছে। তোমরা খুব কমন একটা ব্যাপার যদি খেয়াল করো, এ বি এ প্যাটার্ন অর্থাৎ 3 1 3 প্যাটার্ন, তাই না? একদম মিলে গেছে ঠিক এইরকম। অর্থাৎ তোমার একটা লাইন আরেকটা লাইন, এই দুইটা লাইনের মাঝে যে আরেকটা লাইন থাকে সেটা দিয়ে বোঝানো হচ্ছে 1। তার মানে 3 to 3 মধ্যে 3 হচ্ছে তোমার স্তবকে সেন্টেন্সের সংখ্যা, 1 হচ্ছে এই দুইটা সেন্টেন্সের মাঝখানের লাইন, আর 3 হচ্ছে তোমার নাম্বার অফ স্ট্যান্জা। 3 হচ্ছে নাম্বার অফ স্ট্যান্জা অর্থাৎ স্তবকের সংখ্যা। তার মানে কোনো প্যাটার্নে যদি থাকে 4 to 3, প্রথম সংখ্যা দিয়ে বোঝাবে সেন্টেন্সের সংখ্যা, দ্বিতীয় সংখ্যা দিয়ে বোঝাবে স্তবকের সংখ্যা। আর যদি এইরকম 3টা দিয়ে থাকে, প্রথমটা বোঝাবে সেন্টেন্সের সংখ্যা, মাঝখানেরটা হচ্ছে দুইটা সেন্টেন্সের মাঝের লাইন, আর 3 নাম্বার হচ্ছে স্তবকের সংখ্যা। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, এখন কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছো? এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড কি শুনতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা, এই যে তোমাদের 3 স্ট্যান্জা বুঝালাম, ট্রিপলেট বুঝালাম, এটুক তোমরা বুঝতে পেরেছো সবাই?
আর এই যে 4-2-3 প্যাটার্ন, 3-1-3 প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার কাছে? যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে প্রশ্ন করবা, আমাদের স্ক্রিন টিচার তোমাদেরকে রিপ্লাই দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে 4 লাইনস। আচ্ছা, আমাদের প্রথম স্তবক গেল, দ্বিতীয় স্তবক গেল, তৃতীয় স্তবক গেল, এবার আসো 4 লাইন যদি থাকে তাহলে ওগুলো কি বলা হয়? কোয়াট্রেন। যদি থাকে তোমার 4 লাইন, ওগুলোকে বলা হয় তোমার কোয়াট্রেন। আচ্ছা, এটা কেন কাজ করছে না? আচ্ছা, কোয়াট্রেন 4 লাইন যেগুলোতে থাকে ওগুলোকে বলা হয় কোয়াট্রেন। আচ্ছা, কোয়াট্রেন কেমন হয় সেটা নিয়ে একটু বলি। হোয়াট ইজ দ্য মিনিং অফ 4 স্ট্যাঞ্জা? 4 স্তবক বলতে কি বোঝায়? 4 স্তবক হচ্ছে স্ট্যাঞ্জা উইথ 4 লাইনস দ্যাট মে অর মে নট রাইম। এটা হচ্ছে ঠিক অনেকটা তোমার 3 নাম্বার স্তবক যেটা সেটার মতো, অর্থাৎ 4টা লাইনের একটা স্তবক, যেটা হইতে পারে মিল থাকতেও পারে, মিল নাও থাকতে পারে। এমন লাইনের কবিতার সিরিজটাকে বলা হয় তোমার 4 স্ট্যাঞ্জা অথবা কোয়াট্রেন। কোয়াট্রেন মানে হচ্ছে 4 লাইনের যে স্তবক কবিতাগুলা থাকে ওগুলাকে বলা হয় তোমার কোয়াট্রেন। তার মানে প্রথম স্তবক গেল, কাপলেট 2 লাইনের স্তবক, ট্রিপলেট 3 লাইনের স্তবক, আর কোয়াট্রেন 4 লাইনের স্তবক। এই হচ্ছে আমাদের কবিতার স্ট্যাঞ্জার পার্ট। আচ্ছা, তার মানে 4 লাইনের একটা কবিতা, 4 লাইনের কবিতার মধ্যে থাকতে পারে মিল অথবা নাও থাকতে পারে মিল। এই রকম 4টা লাইনের তোমার সিরিজটাকে বলা হয় তোমার কোয়াট্রেন। আচ্ছা, এভাবে হচ্ছে আমাদের গেল হচ্ছে স্ট্যাঞ্জা। স্ট্যাঞ্জা চলো শেষ। স্ট্যাঞ্জা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমরা রিপ্লাই করার চেষ্টা করব, আমাদের স্ক্রিন টিচার আছে উনি রিপ্লাই করার চেষ্টা করবেন। আচ্ছা, আর যদি কেউ বুঝতে না পারো অবশ্যই জানাবা। আচ্ছা, এরপর আসো ইমাজিরি। ইমেজেরি শব্দের অর্থ হচ্ছে চিত্রকল্প, আমি লিখেই দিলাম, ইমেজেরি মিন্স চিত্রকল্প। তার মানে চিত্র মানে ইমেজ, ছবি, ছবি বিষয়ক কিছু একটা জিনিস এরকম। আচ্ছা, তোমাদের এই যে কবিতা যেটা রেখেছি গ্রাসহপার এবং ক্রিকেটের, ওটার মধ্যে তোমাদের এই স্ট্যাঞ্জার বিষয়টা খুব বেশি রাখা হয়েছে। আর আরেকটা হচ্ছে ইমেজেরি, এই জন্য হচ্ছে কবিতার আগে স্ট্যাঞ্জা এবং ইমেজেরি নিয়ে তোমাদের একটা লেসন রাখলাম। আচ্ছা, the ability to form মেন্টাল ইমেজেস অফ থিংস অর ইভেন্টস। আচ্ছা, ইমেজারি মানে কি, চিত্রকল্প মানে কি? দ্য অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে ক্ষমতা, দ্য অ্যাবিলিটি অফ ফর্ম মেন্টাল ইমেজেস। মেন্টাল ইমেজেস মানে হচ্ছে তোমার চিন্তা ভাবনা অথবা কল্পনায় ছবি ভেসে ওঠার একটা ক্ষমতা তৈরি করা। আচ্ছা, অফ থিংস অর ইভেন্টস, কোনো ঘটনা অথবা কোনো জিনিস। ধরো তোমাকে তোমার দাদু একটা ঘটনার কথা বললো, তাদের আগের জীবনের একটা ঘটনার কথা বললো, তখন উনি যখন ঘটনাটা বলছেন তখন তোমার মাইন্ডে একটা ইমেজ সৃষ্টি হচ্ছে, মানে তুমি কল্পনায় দেখতে পাচ্ছ যে আচ্ছা ওই জায়গায় ওই জিনিসটা হলো, এই জায়গায় এই জিনিসটা হলো। অথবা আমি বললাম যে আজকে আকাশটা অনেক বেশি নীল, যখন আমি বললাম আজকে আকাশটা অনেক বেশি নীল, তুমি আকাশের দিকে না তাকালেও কিন্তু তোমার মেন্টাল একটা ইমেজ তৈরি হয়ে যাবে, নীল রঙের একটা আকাশ তুমি হচ্ছে মনের চোখ দিয়ে দেখতে পাবা। এই ক্ষমতার যে তৈরি করার যে ক্ষমতা শব্দ দিয়ে, ওটাকে বলা হয় তোমার চিত্রকল্প বা ইমেজেরি। আচ্ছা, the ability to form mental images of things or events, অর্থাৎ তোমার মানসিক ভাবে তুমি একটা জিনিস কল্পনা করবা, একটা ইমেজ তৈরি করবা, কিভাবে তৈরি করবা সেই ক্ষমতাটাকেই তোমার বলা হয় ইমেজেরি। ওই ক্ষমতাটাকেই বলা হয় ইমেজেরি বা চিত্রকল্প। এগুলো কিভাবে করা হয়? অনেক ভাবে করা যায়, বিশেষ করে কবিতায় বা তোমার উপন্যাস গল্পে লেখকরা করে থাকেন। সেটা কিরকম, ওনারা একটা ঘটনা ক্রমান্বয়ে বলে যান এবং আমরা পাঠকরা যারা আছি তারা হচ্ছে মনে মনে ওই চিত্রগুলো কল্পনায় ভেসে ওঠে, ওগুলো আমরা দেখতে পাই। আসলে ওগুলো কিন্তু আমরা কখনোই দেখিনি, না দেখেও আমরা ওগুলো দেখতে পাই। এই যে তোমার একটা মেন্টাল ইমেজ তৈরি করার যে ক্ষমতা, অ্যাবিলিটি, শব্দ অথবা ঘটনা দিয়ে, এটাকেই বলা হয় ইমেজেরি বা চিত্রকল্প। আচ্ছা, সেটা কিরকম আরেকটু বিস্তারিত আমরা একটু দেখি। ইট ইজ আ লিটারেরি অর পোয়েটিক সেন্স। আচ্ছা, এই যে ইমেজারি বা চিত্রকল্প, এটা হচ্ছে মূলত তোমার একটা লিটারেরি অর পোয়েটিক সেন্স। লিটারেরি মানে হচ্ছে সাহিত্যিক, আচ্ছা, আর পোয়েটিক সেন্স মানে হচ্ছে কবিতার সেন্স, কবিতার বিষয়। আচ্ছা, ইজ দ্য অথর্স ইউজ অফ ডিসক্রিপশন অ্যান্ড ইন্টেন্সিভ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইন্টেন্সিভ শব্দের অর্থটা সবার মনে আছে? ইন্টেন্সিভ কি বলছিলাম? আচ্ছা,
আচ্ছা, ইমেজারি হচ্ছে একটা লিটারারি অর পোয়েটিক সেন্স, একটা সাহিত্যিক অথবা কবিতার বিষয়। সেটা কিরকম? ইজ দ্য অথর্স ইউজ অফ ডিসক্রিপশন অ্যান্ড ইন্টেন্সিভ ল্যাঙ্গুয়েজেস। কবিতায় কবি অথবা লেখকরা হচ্ছে বিভিন্ন লেখা অথবা কবিতায় ব্যবহার করে থাকে এই তোমার ইন্টেন্সিভ ল্যাঙ্গুয়েজ হিসাবে। ইন্টেন্সিভ ল্যাঙ্গুয়েজ হিসাবে কবিতা অথবা সাহিত্যে ব্যবহার করে থাকে। এমন ভাবে ঘটনাটাকে অথবা শব্দগুলোকে ওনারা প্রয়োগ করেন যে তুমি যখন পড়ছো তখন তোমার মাইন্ডে ওই চিত্রটা ভেসে উঠছে। তুমি তখন মনের চোখ দিয়ে ওই চিত্রটা দেখতে পাচ্ছ। ওখানে একটা ট্র্যাজিক ঘটনা ছিল, অথবা ধরো কোনো গল্পের নায়ক হচ্ছে মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, যেভাবে মারা যাচ্ছে ওই মারা যাওয়ার ঘটনাটা লেখক এমন ভাবে বর্ণনা করবেন অথবা এমন শব্দগুলো দিয়ে বর্ণনা করবেন যে তুমি মনের চোখ দিয়ে ওটা দেখতে পাবা। তোমার মনে মনে মেন্টাল ইমেজ তৈরি হয়ে যাবে। এরকম হয় না তোমরা যখন কোনো কার্টুন দেখো অথবা কোনো তোমার গল্প পড়ো, উপন্যাস পড়তে বসো, কবিতা পড়তে বসো, তখন ওই ঘটনাগুলো কি হয় আমরা নিজেরা কল্পনা করে নিই। এটাকেই বলা হয় ইমেজেরি, অর্থাৎ তোমার মাইন্ডের অ্যাবিলিটি। আচ্ছা, ডিপেন্ড আচ্ছা, deepening the reader's understanding of the work by appealing to the senses। মানে একটু আগে আমি যে কথাটা বললাম সেটাই। তোমার যারা পাঠকরা আছো তারা হচ্ছে নিজের মনের চোখ দিয়ে অথবা মেন্টাল ইমেজ তৈরি করার যে তোমাদের যে ক্ষমতা তৈরি হবে, এটাই হচ্ছে লেখকরা তৈরি করে দেয় তাদের শব্দ এবং হচ্ছে লেখার মাধ্যমে। আচ্ছা, লিটারাল ইমেজারি ইউজেস ডিসক্রিপটিভ ওয়ার্ড দ্যাট মিন এক্স্যাক্টলি হোয়াট দে সে। আচ্ছা, এটার অর্থ হচ্ছে যে তোমার যে চিত্রটা তৈরি হয়েছে তোমার মনে, ওই চিত্রটাই এক্স্যাক্টলি কে বলতে চাচ্ছেন? লেখক বলতে চাচ্ছেন বা লেখক তোমাকে বোঝাতে চাচ্ছেন। লেখক বললেন গল্পের নায়ক রাস্তায় হেঁটে যাওয়ার সময় অপর পাশ থেকে একটা গাড়ি এসে তাকে মেরে দিল এবং সে তৎক্ষণাৎ ওখানে মারা গেল। ঠিক তোমার কল্পনায় ঠিক এই ঘটনাটা ভেসে উঠবে। এই যে তোমার কল্পনায় যে ভেসে উঠলো, এই জিনিসটাই তো কবি তোমাকে বলতে চাইলো, এই জিনিসটাই তো লেখক তোমাকে তার লেখার মাধ্যমে বোঝাতে চাইলো। এই যে তোমার মাইন্ডে একটা চিত্র উঠে গেল, চিত্র ভেসে উঠলো, তার মারা যাওয়া যে চিত্রটা তুমি কল্পনা করে নিলা, এটাই হচ্ছে তোমার চিত্রকল্প বা ইমেজেরি, যেটা লেখকরা সাহিত্য অথবা কবিতায় ব্যবহার করে। আচ্ছা, যেমন এক্সাম্পল, আমি বললাম দ্য গ্রাস ওয়াজ গ্রিন, ঘাসগুলো অনেক সবুজ। যখনই আমি বললাম গ্রাস ওয়াজ গ্রিন, ঘাসগুলো সবুজ ছিল, তখনই তোমার মাইন্ডে কিরকম ছবি আসবে? একটা মাঠের ছবি আসবে, ঘাসের ছবি আসবে। এই ছবিটা তুমি না দেখলেও তোমার মাইন্ডে এই ছবিটা ঘুরতে থাকবে, তুমি কল্পনায় দেখতে পাবা। এইটাকেই তোমার বলা হয় ইমেজেরি বা চিত্রকল্প। আচ্ছা, এরপর আমি বললাম দ্য স্কাই ওয়াজ ডিপ ব্লু, আকাশটা হচ্ছে ঘন নীল, খুব ঘন নীল ছিল। যখনই আমি এই কথাটা বললাম অথবা তুমি এই কথাটা কোনো গল্পে কোনো কবিতায় পড়েছো, তখনই তোমার মাইন্ডে এই জিনিসটা চলে আসছে, এই ছবিটা চলে আসছে। তুমি না দেখলেও একটা নীল আকাশের ছবি তোমার চোখে ভেসে উঠবে। এটাই হচ্ছে আমাদের ইমেজেরি বা চিত্রকল্প। আচ্ছা, চলো ইমেজেরি বা চিত্রকল্প গেল। এরপরে যেটা মেইন জিনিস, মেইন টপিকে আমরা মাত্র আসলাম, সেটা হচ্ছে তোমাদের জন কিটস একজন কবি। হেডিং দেখো, জন কিটস একজন কবির নাম। আচ্ছা, ওনার সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের জন্য রেখেছি। সেটা হচ্ছে বর্ন, উনি জন্মগ্রহণ করেছেন 31 অক্টোবর 1795, 1795 সাল। 1795 সালে উনি জন্মগ্রহণ করেন অক্টোবর মাসের 31 তারিখ। আচ্ছা, কোথায় জন্মগ্রহণ করেন? প্লেস মরগেট, লন্ডন, ইংল্যান্ড। তার মানে উনি একজন ইংরেজ কবি। তোমাদেরকে মনে হয় এর আগে ক্লাসে ব্রিটিশ এবং ইংলিশ কবিদের পার্থক্য বুঝিয়েছিলাম। আচ্ছা, উনি মরগেট, লন্ডনের একটা জায়গা, ওই মরগেটে উনি হচ্ছে জন্মগ্রহণ করেছেন 31শে অক্টোবর 1795 সালে। আচ্ছা, এবং মৃত্যুবরণ করেন 23 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন 1821 সাল। 1821 সালে 23 ফেব্রুয়ারি উনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, ওনার বয়স তখন ছিল মাত্র 25 বছর। মাত্র 25 বছরেই জন কিটস হচ্ছে মারা যান। কিভাবে মারা যান? ডিউ টু টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস একটা অসুখের নাম, যে অসুখে 25 বছর বয়সে উনি হচ্ছে মৃত্যুবরণ করেন। আচ্ছা, প্লেস রোম, পাপাল স্টেট, যেখানে মারা যান অথবা যেখানে ওনার সমাধি, ওটা হচ্ছে তোমার রোম, পাপাল স্টেটে। রোম একটা হচ্ছে খুব পরিচিত ইতালির রোম, তোমরা সবাই শুনেছো মনে হয়। আচ্ছা, অকিউপেশন, ওনার পেশা ছিল হচ্ছে পোয়েট, উনি একজন কবি ছিলেন। আর ওনার লিটারারি মুভমেন্ট বা লিটারারি সাহিত্যিক আন্দোলন ছিল হচ্ছে রোমান্টিসিজম, অর্থাৎ উনি রোমান্টিক কবি ছিলেন। রোমান্টিসিজমের উপরেই ওনার সাহিত্যিক আন্দোলন ছিল একটা।
আচ্ছা, এই হলো ওনার সম্পর্কে কিছু কমন তথ্য যেগুলো তোমাদের প্রয়োজন। কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন এবং কত বছর বয়সে মৃত্যুবরণ করেন, কেন মৃত্যুবরণ করেন, আর হচ্ছে কোথায় মৃত্যুবরণ করেন, আর ওনার পেশা কি, আর হচ্ছে লিটারারি মুভমেন্ট। আচ্ছা, জন কিটস ওয়াজ এ সেলিব্রেটেড ইংলিশ রোমান্টিক পোয়েট। সেলিব্রেটেড শব্দের অর্থ কি বলতে পারো তো? রোমান্টিক শব্দের অর্থ কি? আমি মনে হয় তোমাদের ভোকাবুলারিতে রেখেছিলাম। আচ্ছা, জানলে হচ্ছে কমেন্টে জানিয়ে দাও রোমান্টিক শব্দের অর্থ কি আর সেলিব্রেটেড শব্দের অর্থ কি। আচ্ছা, জন কিটস ছিলেন একজন বিখ্যাত অথবা প্রসিদ্ধ ইংরেজ রোমান্টিক কবি, আবেগপ্রবণ কবি ছিলেন। উনি জন্মগ্রহণ করেন কোথায়? লন্ডনে। আচ্ছা, তো ইংরেজ কবি ছিলেন। নোন ফর হিজ পোয়েট্রি, উনি পরিচিত ছিলেন ওনার কবিতার জন্য। অ্যান্ড ট্র্যাজিক লাইফ, ট্র্যাজিক লাইফ বলতে বিষাদ জীবন, বিষাদময় জীবন অথবা যন্ত্রণাময় জীবনের জন্য পরিচিত ছিলেন। আচ্ছা, ওনার জীবনের কাহিনীগুলো খুব একটা সুখকর ছিল না, কষ্টে কষ্টে জীবন কেটেছে, এই জন্যই ট্র্যাজিক লাইফ বলা হয়েছে। ট্র্যাজিক লাইফ মানে হচ্ছে বিষাদময় জীবন। আচ্ছা, বিষাদময় জীবন অথবা বলতে পারো যন্ত্রণাময় জীবন। আচ্ছা, হিজ পোয়েমস আর রিনোড ফর দেয়ার সেন্সুয়াল ইমেজেরি, তার কবিতাগুলো কিসের জন্য বিখ্যাত ছিল? সেন্সুয়াল ইমেজেরি। সেন্সুয়াল মানে বিলাসী, আবেগপ্রবণ অথবা স্বপ্নচারী চিত্রকল্প সৃষ্টির জন্য বিখ্যাত ছিল। স্বপ্নচারী অথবা বিলাসী চিত্রকল্প তৈরির ক্ষমতার জন্য বিখ্যাত ছিল, সেন্সুয়াল ইমেজেরি। অ্যান্ড এক্সপ্লেনেশন অফ বিউটি অ্যান্ড মরালিটি, আচ্ছা, নৈতিকতা এবং সৌন্দর্যের ব্যাখ্যার জন্য ওনার কবিতাগুলো কি ছিল? বিখ্যাত ছিল। আচ্ছা, এটা এইটুকু অংশ নিয়েছি তোমাদের টেক্সট বুক থেকে। এখানে তোমাদের কবি পরিচিতিটা হচ্ছে আমি একটুখানি কারেকশন করে দিয়েছি, সেটা হচ্ছে কিছুটা তোমাদের টেক্সট বুক থেকে, মাঝখানে কিছু আমি নিজে অ্যাড করেছি, এরপর আবার টেক্সট বুক। ঠিক আছে? আচ্ছা, একটু মানে বেশি জানাটা ভালো আমার মনে হয়, একটু বিস্তারিত জানবা এই জন্য। আচ্ছা, কিডস হ্যাড এ স্টাইল, কিডস এর একটা স্টাইল ছিল, ধরন ছিল। প্রত্যেকটা কবি লেখার আলাদা আলাদা ধরন থাকে, উনারও লেখার একটা আলাদা ধরন ছিল। সেটা কেমন? হেভিলি লোডেড উইথ সেন্সুয়ালিটিস। আচ্ছা, ওনার কবিতাগুলো আবেগে ঠাসা ছিল, আবেগে পরিপূর্ণ অথবা কল্পনায় পরিপূর্ণ অথবা স্বপ্নচারিতায় পরিপূর্ণ। রোমান্টিক কবি ছিলেন, উনি সেন্সুয়ালিটি নিয়ে খুব বেশি লিখতেন। সেন্সুয়ালিটি মানে হচ্ছে আবেগপ্রবণ স্বপ্নচারী কবিতা, যেটা তোমার ইমেজেরি সৃষ্টি করতে পারে, চিত্রকল্প সৃষ্টি করতে পারে, সেই জন্য উনি বিখ্যাত ছিলেন। আর ওনার কবিতার ধরন কেমন ছিল? হেভিলি লোডেড উইথ সেন্সুয়ালিটিস, একদম তোমার কি বলে, আবেগে একদম পরিপূর্ণ, স্বপ্নচারিতা একদম পরিপূর্ণ ছিল। আচ্ছা, নোটেবলি ইন দা সিরিজ অফ অর্টস, ওনার একটা লেখা সিরিজ আছে যেটাকে বলা হয় অর্টস। ওই অর্টস সিরিজটার মধ্যেই হচ্ছে সব থেকে বেশি তুমি এই রোমান্টিক কবিতাগুলা পাবা। আচ্ছা, টিপিক্যালি অফ দা রোমান্টিক্স হি হি অ্যাকসেন্টুয়েটেড এক্সট্রিম ইমোশন থ্রু, আচ্ছা, উনি হচ্ছে কিভাবে লিখতেন? এক্সট্রিম ইমোশন দিয়ে লিখতেন। অর্থাৎ কবিরা আবেগ ব্যবহার করে রোমান্টিক হয়, তবে উনি যে লেভেলে হচ্ছে আবেগ ব্যবহার করতেন, যে লেভেলের রোমান্টিক কবি ছিলেন, ওটা এখন পর্যন্ত কেউ যাইতে পারে না। এই জন্যই এখানে এক্সট্রিম ইমোশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ চূড়ান্ত আবেগ। আচ্ছা, থ্রো ন্যাচারাল ইমেজেরি, আচ্ছা, ন্যাচারাল ইমেজেরি প্রাকৃতিক চিত্রকল্পগুলো তৈরি করতে উনি সর্বোচ্চ আবেগ ব্যবহার করতেন। সর্বোচ্চ আবেগ, আবেগের এটা কি বলে, সংমিশ্রণ ঘটাতেন। আচ্ছা, টুডে হিজ poems and letters remain among the most popular and analyzed, আচ্ছা, এখনকার সময়ে বা বর্তমানে ওনার কবিতা এবং চিঠিগুলা, উনি শুধু কবিতা লিখেন নাই, চিঠিও লিখেছেন। অনেকগুলো চিঠি এমন লিখেছেন যেগুলো তোমার দিয়ে গল্প উপন্যাস লেখা যাবে, এইরকম চিঠি ছিল ওগুলো। তো ওনার কবিতা এবং চিঠিগুলো এখন পর্যন্ত সব থেকে বেশি গবেষণার বিষয়, সব থেকে বেশি গবেষণা করা হয়েছে, অ্যানালাইসিস করা হয়েছে ওনার কবিতা এবং চিঠিগুলোর উপরে। রিমেইন অ্যামং দ্য মোস্ট পপুলার অ্যান্ড অ্যানালাইজড, সব থেকে বেশি জনপ্রিয় এবং মোস্ট অ্যানালাইজড, সব থেকে বেশি গবেষণা করা হয়েছে। আচ্ছা, ইন লিটারেচার ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে, ইন পার্টিকুলার বিশেষ করে, অডি টু এ নাইটিঙ্গেল হচ্ছে ওনার একটা, এই যে তোমার অর্থ সিরিজ আছে না, এই অর্থ সিরিজের একটা, আচ্ছা, এই যে অর্থ সিরিজ বলেছিলাম, ওই সিরিজেরই একটা কবিতা হচ্ছে অডি টু এ নাইটিঙ্গেল। এটা হচ্ছে ওনার একটা বিখ্যাত কবিতা, পড়ছেন? আমি পড়ি নাই। আচ্ছা, অডি টু এ নাইটিঙ্গেল, এটা ছিল ওনার একটা বিখ্যাত কবিতা এই অর্থ সিরিজের। অডি টু এ নাইটিঙ্গেল সম্পর্কে আমি অনেক শুনেছি, কিন্তু আসলে আমার পড়া হয়নি। আচ্ছা, এরপরে আসো অডি অনে গ্রিসিয়ান।
অডে অন এ গ্রিসিয়ান আর্ন। আচ্ছা, অডে অন এ গ্রিসিয়ান আর্ন এটা আরেকটা ছিল। স্লিপ অ্যান্ড পোয়েট্রি এটা আরেকটা ছিল। এখানে তোমাদের জন্য অড সিরিজের তিনটা রেখেছি। একটা অডি টু এ নাইটিঙ্গেল, ভুলবা না, জন কিটসের এগুলো বিখ্যাত রচনা, বিখ্যাত লেখা। অডে অন আ গ্রিসিয়ান আর্ন, আর হচ্ছে স্লিপ অ্যান্ড পোয়েট্রি। আচ্ছা, অ্যান্ড সোন, এবং আরো অনেকগুলা ছিল। আচ্ছা, এজ অফ 25, 25 বছর বয়সে হিজ আনটাইমলি, আনটাইমলি কি বলেছিলাম, অসময়, হিজ আনটাইমলি ডেথ, তার অসময়ে চলে যাওয়া বা অসময়ে মৃত্যু। রোড লিটারেচার, লিটারেচারকে, ইংরেজি সাহিত্যকে সর্বশান্ত করে দিয়েছে। অফ এ গিফটেড পোয়েট হুজ ওয়ার্ক কন্টিনিউস টু ক্যাপটিভেট রিডার্স ওয়ার্ল্ড ওয়াইড। এমন একটা কবির অসময়ে চলে যাওয়া ইংরেজি সাহিত্যের জন্য বড় মানে ক্ষতির সম্মুখীন হয় ইংরেজি সাহিত্য, বা ইংরেজি সাহিত্য কি হয়, সর্বশান্ত হয়ে পড়ে। যার কবিতা হচ্ছে গিফটেড, ঈশ্বর প্রদত্ত, আমরা যেটাকে বলি, হ্যাঁ। তো গিফটেড ছিল, এবং উনার কবিতা হচ্ছে বিশ্বব্যাপী মানুষ পড়ে, এবং বিশ্বব্যাপী উনি পরিচিত, বিখ্যাত। তো উনি যদি বেঁচে থাকতেন, হয়তো আমাদের অডি টু এ নাইটিঙ্গেল, অডে অন এ গ্রিসিয়ান আর্ন, স্লিপ অ্যান্ড পোয়েট্রি, এইরকম আরো অনেক বিখ্যাত লেখা দিতে পারতেন। আচ্ছা, এ হচ্ছে জন কিটস সম্পর্কে আমাদের একটা ব্রিফ শর্ট ছিল, ডিসকাশন ছিল, ব্রিফ ডিসকাশন ছিল। তার মানে মোরাল অফ দা জন কিটস কি, উনি একজন ইংরেজি কবিতা, সরি ইংরেজি কবি। উনি জন্মগ্রহণ করেন লন্ডনের মরগেইটে 31 অক্টোবর 1795 সালে। আচ্ছা, মারা যান কত বছর বয়সে? 25 বছর বয়সে। কিসের জন্য মারা যান? ডিউ টু টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস একটা অসুখ, যার কারণে উনি 25 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আচ্ছা, এরপরে উনি হচ্ছে ওনার লেখার ধরনটা কেমন? কিড হ্যাড এ স্টাইল, কিরকম লিখতেন উনি? হেভিলি লোডেড উইথ সেন্সুয়ালিটিস, আবেগপ্রবণ, রোমান্টিকতা দিয়ে ভরপুর ছিল ওনার কবিতা। এবং উনি আরেকটা জিনিসের মিশেল ঘটিয়েছেন, সেটা হচ্ছে ন্যাচারাল ইমেজেরি, এক্সট্রিম ইমোশন, ন্যাচারাল ইমেজেরি, চূড়ান্ত আবেগ ব্যবহার করতেন কোন ন্যাচারাল ইমেজেরি তৈরি করার জন্য, প্রাকৃতিক চিত্রকল্পগুলো যেন পাঠকের মনে তৈরি হয় সেজন্য। আচ্ছা, তারপর ওনার হচ্ছে বিখ্যাত অড সিরিজ, আর অড সিরিজের মধ্যে অডে টু এ নাইটিঙ্গেল, অডে অন এ গ্রিসিয়ান আর্ন, স্লিপ অ্যান্ড পোয়েট্রি ছিল বিখ্যাত। আচ্ছা, এরপরে আসো আমাদের মেইন কবিতা। আজকে মেইন কবিতা যেটা, সেটা হচ্ছে আমাদের অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট, ঘাসফড়িং এবং ঝিঝি পোকা নিয়ে উনি একটা কবিতা লিখেছেন। এই কবিতাটা মোটামুটি ভীষণ বিখ্যাত, এবং হচ্ছে মোটামুটি কঠিনও বলা যায়। আচ্ছা, তো এর আগে যে কবিতাটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, ক্রস দা বার অথবা ক্রসিং দা বার, এরকম একটা কবিতা ছিল টেনিসনের। সেই কবিতাটা যেভাবে পড়েছিলাম লাইন বাই লাইন, তোমাদের বাংলাতে ট্রান্সলেশন করে আজকের কবিতাটাও সেম একইভাবে। আচ্ছা, তো অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট লিখেছেন কে? জন কিটস। আচ্ছা, চলো আমরা চলে যাই। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। আচ্ছা, কবিতা পড়ানোর আগে কবিতার একটু ব্রিফ ডিসকাশন তোমাদের সঙ্গে করি। সেটা হচ্ছে যে কবিতাটা কিসে, কি নিয়ে। কবিতাটা হচ্ছে প্রথম লাইন তোমরা যদি খেয়াল করো, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ইন ডেড, মানে হচ্ছে পৃথিবীর কবিতা কখনোই মৃত্যুবরণ করে না। পৃথিবীর সৌন্দর্য নিয়ে লিখেছেন, মূলত উনি পৃথিবীর কোলাহল এবং পৃথিবীর সৌন্দর্য নিয়ে লিখেছেন। মেইন জিনিসটাই হচ্ছে এই কবিতার এইটাই, পৃথিবীর সৌন্দর্য এবং পৃথিবীর কোলাহল নিয়ে লিখেছেন। যে পৃথিবীতে অনেক ঋতু আসে, অনেক বর্ষা, অনেক গ্রীষ্ম আসে, শরৎ আসে, শীতকাল আসে, যত কিছুই যাই হোক না কেন, পৃথিবীতে ঝড় তুফান অনেক কিছু হয়, কিন্তু পৃথিবীর আওয়াজ, পৃথিবীর কোলাহল, পৃথিবীর সৌন্দর্য কখনোই তোমার বন্ধ হয় না, কোনো কিছুই আটকে রাখতে পারে না। এই জিনিসটাই হচ্ছে এই কবিতার মেইন জিনিস। অর্থাৎ আমাদের পৃথিবীতে অনেক পরিবর্তন হয়, আমাদের পৃথিবীতে আমাদের দেশে অনেক পরিবর্তন হয়, কখনো ঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, কখনো খুব রোদ হয়, কখনো খুব শীত হয়, অনেক ধরনের পরিবর্তন ঘটে। যত যাই পরিবর্তন ঘটুক না কেন, পৃথিবীর সব সৌন্দর্য কখনোই মৃত্যুবরণ করে না, বা কখনোই চুপ স্তব্ধ হয়ে যায় না। পৃথিবী সবসময় কোলাহলপূর্ণ, পৃথিবী সবসময় সুন্দর, পৃথিবীর গান কখনো বন্ধ হয় না। এই বিষয়টাই হচ্ছে আমাদের কবিতার মেইন জিনিস। আচ্ছা, তোমরা যখন লাইন বাই লাইন পড়বা তখন একটু একটু বুঝতে পারবা। আচ্ছা, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতার মৃত্যু নেই।
এই যে পৃথিবীর কবিতার মৃত্যু নেই, এই কথাটা বলতে বোঝানো হয়েছে যে পৃথিবীর কোলাহল কখনো বন্ধ হয়ে যাবে না। যত যাই ঘটুক, মানুষ মারা যায়, মানুষ জন্মগ্রহণ করে, তোমার গ্রীষ্ম আসে, বর্ষা আসে, পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ হয়, কখনো ঘূর্ণিঝড় হয়, কখনো আবার বসন্তে ফুলে ফুলে সেজে ওঠে। পৃথিবীতে যাই হোক না কেন, পৃথিবীর কোলাহল কখনো বন্ধ হবে না। এটাকে বলা হয়েছে, রূপক অর্থে বা মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে। পৃথিবীর কবিতার মৃত্যু নেই, পোয়েট্রি অফ আর্ট, পৃথিবীর কবিতার কখনোই মৃত্যু হয় না, অথবা পৃথিবীর কোলাহল কখনোই বন্ধ হয়ে যায় না। আচ্ছা, when all the birds are faint with the hot sun, যখন সূর্যের প্রখর তাপে সমস্ত পাখিরা নিস্তেজ হয়ে পড়ে। আচ্ছা, when all the birds, যখন সমস্ত পাখিরা, আর ফেইন্ট, ফেইন্ট মানে নিস্তেজ হয়ে যাওয়া, আমি তোমাদের মনে হয় ইতি দিয়ে দিয়েছিলাম। এটা তো কি হলো, পেন আসতেছে না, নিচে আসতেছে না। মানে আমার ক্লাসটা আজকে না নিলেই হতো। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, when all the birds are faint, faint শব্দটা তোমাদের ভোকাবুলারিতে ছিল। faint মানে হচ্ছে নিস্তেজ হয়ে পড়া। যখন সমস্ত পাখিরা আর faint, নিস্তেজ হয়ে পড়ে, with the hot sun, সূর্যের প্রখর তাপে যখন সমস্ত পাখিরা নিস্তেজ হয়ে পড়ে, and hide in cooling trees, এবং গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয়, a voice will run, একটি আওয়াজ ভেসে আসে। আচ্ছা, ওই যে আমি বললাম তোমাদের প্রথমে কবিতার সামারি হিসেবে, যে যত যাই হোক না কেন, যতই সূর্যের তাপ পড়ুক, যতই পাখিরা স্তব্ধ হয়ে যাক, নিস্তেজ হয়ে যাক, তারপরেও পৃথিবীর কোলাহল কখনো বন্ধ হয়ে যায় না, পৃথিবীর সৌন্দর্য কখনো থেমে থাকে না। এই যে সূর্যের প্রখর তাপ, গ্রীষ্মকাল, এটারও একটা সৌন্দর্য আছে। এই কবিতার এই দুটো লাইনে কবি এটাই বোঝাতে চেয়েছেন। আর একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে দেখো, হট সান এবং রান, এটা হচ্ছে আমাদের ট্রিপ কাপলেট, অর্থাৎ এ এ এই দুইটা লাইনের মিল দেখছো? সান এবং রান, এটা হচ্ছে আমাদের কাপলেট, যেটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম একটু আগে। আচ্ছা, আচ্ছা, এন্ড হাইড ইন কুলিং ট্রিজ, তার মানে এই দুটো লাইনের অর্থ হচ্ছে, যখন সূর্যের প্রখর তাপ পড়ে এবং পাখিরা কি হয়, ক্লান্ত হয়ে যায়, নিস্তেজ হয়ে পড়ে, গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয়, তখনও কিন্তু পৃথিবীর কোলাহল থেমে থাকে না। এ ভয়েস উইল রান, এটা দিয়ে এই জিনিসটাই বুঝিয়েছে। তখনও অন্য একজন ডেকে উঠে, অন্য একটা কণ্ঠস্বর ভেসে আসে। সেটা কার? আচ্ছা, ফ্রম হেজ টু হেজ, হেজ টু হেজ মনে হচ্ছে তোমাদের ভোকাবুলারিতে ছিল ছোট ছোট ঝোপ, ঝোপ বলতে পারো, অথবা ছোট ছোট গাছ দিয়ে নির্মিত বেড়া বলতে পারো। আচ্ছা, ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মেড, নিউ মুন মেড বলতে বোঝানো হয়। আচ্ছা, নিউ মুন মেড বলতে বোঝানো হয়েছে সদ্য কাটা সবুজ ঝোপ, সদ্য কাটা ঝোপ যেগুলো হেজ টু হেজ, সেগুলোকে বোঝানো হয়েছে নিউ মুন মেড দিয়ে। আচ্ছা, ফ্রম হেজ টু হেজ, সদ্য কাটা সবুজ ছোট্ট ঝোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি আওয়াজ ভেসে আসে, সদ্য কাটা সবুজ ছোট্ট ঝোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার মানে ওই আওয়াজটা কার আসে? অবশ্যই গ্রাস হপার। এই যে আমরা যে গ্রাস হপার নিয়ে পড়ছিলাম, এটাই হচ্ছে, এই শব্দটাই হচ্ছে তোমার গ্রাস হপারের। যখন পাখিরা তাদের আওয়াজ বন্ধ করে দেয়, কিচিরমিচির বন্ধ করে দেয়, তখনও কিন্তু পৃথিবীর কোলাহল বন্ধ হয় না, তখন কে ডেকে ওঠে? গ্রাস হপার। আচ্ছা, দ্যাট ইজ দ্যাট ইজ দ্য গ্রাস হপার্স, এটা হচ্ছে ঘাসফড়িং। এই যে একটি আওয়াজ ভেসে আসে বললো, একটা সবুজ ছোট্ট ঝোপ থেকে ঝোপ, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা আওয়াজ ভেসে আসে, সেই আওয়াজটা আসলে কার? দ্যাট ইজ দ্য গ্রাস হপার, সেটা হচ্ছে গ্রাস হপারের আওয়াজ।
আচ্ছা, হি টেকস দ্য লিড, সেই নেতৃত্ব নিয়েছে পৃথিবীর সৌন্দর্য রক্ষার, পৃথিবীর কোলাহল রক্ষার নেতৃত্ব নিয়েছে তখন গ্রাস হপার। পাখিরা নিস্তেজ নিস্তেজ হয়ে গেছে। পুরো পৃথিবী যখন অনেক বেশি গরম পড়ে তখন প্রায় সবকিছু তোমার নিস্তব্ধ নিস্তেজ হয়ে যায়। রাস্তাঘাটে মানুষ থাকে না, জনমানুষ থাকে না, প্রাণীদের কোনো সাড়া শব্দ থাকে না, কিন্তু তখনও একজন জেগে থাকে, সেটা হচ্ছে গ্রাস হপার। তার মানে এই যে গ্রীষ্মের সৌন্দর্য, পৃথিবীর কোলাহল, সেটা কন্টিনিউ কে করে তখন? সেটা প্রকাশ করে কে? গ্রাস হপার। সেই তখন নেতৃত্ব নিয়ে নেয় পৃথিবীর সৌন্দর্য রক্ষার। আচ্ছা, ইন সামার লাক্সারি, এই যে গ্রীষ্মকালকে সুন্দর করার জন্য, বিলাসবহুল করার জন্য, হি হ্যাজ নেভার ডান, সে কখনোই ক্লান্ত হয় না। গ্রীষ্মের সৌন্দর্য বিলাসবহুল করে তোলার জন্য, সবার কাছে প্রকাশ করার জন্য পৃথিবীর কোলাহল থেমে যায়নি, পৃথিবীর সৌন্দর্য থেমে যায়নি, এটা বোঝানোর জন্য সে কখনোই ক্লান্ত হয় না। আচ্ছা, উইথ হিজ ডিলাইটস ফর হোয়েন ট্রাইড আউট উইথ ফান। আচ্ছা, উইথ হিজ ডিলাইট, তার আমোদ প্রমোদ চলতেই থাকে। গ্রীষ্মের এই প্রখর তাপেও সে ঘুরে ঘুরে নেচে নেচে গান গাইতে থাকে। এই যে পৃথিবীর সৌন্দর্য, প্রথম লাইনে যে বললো পৃথিবীর কবিতার মৃত্যু নেই, আসলেই মৃত্যু নেই। পাখিরা একদিক যদি বন্ধ হয়ে যায়, পাখিরা যদি চুপ হয়ে যায়, তখন ঘাস ফড়িং সেটার দায়িত্ব নিয়ে নেয়। ওইটাই বোঝানো হয়েছে। আচ্ছা, উইথ হিজ ডিলাইটস, তার আমোদ প্রমোদ চলতে থাকে। হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, ফুর্তি করতে করতে ক্লান্ত হয়ে পড়লে, একসময় সেও ক্লান্ত হয়ে পড়ে। সে ক্লান্ত হয়ে পড়লে তার এই যে পৃথিবীর সৌন্দর্যের দায়িত্বটা গিয়ে আরেকজনের উপরে পড়ে, সে হচ্ছে আমাদের ক্রিকেট বা হচ্ছে ঝিঝি পোকা, একটু পরে আসবে। আচ্ছা, হি রেস্ট এট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, সে বিশ্রাম নেয় শান্ত কোনো আগাছার নিচে। প্লিজেন্ট উইট বলতে বোঝানো হচ্ছে শান্ত আগাছা। হুম। আচ্ছা, ইজ বিনিথ বলতে বোঝানো হচ্ছে আরাম করে, বিনিথ মানে হচ্ছে নিচে, আগাছার নিচে, কোন শান্ত ছোট্ট আগাছার নিচে হচ্ছে সে বিশ্রাম নেয়। আচ্ছা, এটুক কি সবাই বুঝতে পেরেছো? কবিতার এই দুইটা প্যারা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আফিফ এবং শিফা লিখেছো, বুঝতে পেরেছো? আর সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে এই দুটো প্যারার হচ্ছে সামারি আমি যদি বলি, সেটা হচ্ছে পৃথিবীর কবিতার কোনো মৃত্যু নেই, তার মানে হচ্ছে পৃথিবীর কোলাহল কখনো থেমে যায় না। যদি গ্রীষ্মে প্রখর তাপে পাখিরা নিস্তেজ হয়ে পড়ে, চুপ করেও যায়, তারপরেও একজন পৃথিবীর কোলাহল কন্টিনিউ করে, পৃথিবীর সৌন্দর্য প্রকাশ করতে সে কখনো ক্লান্ত হয় না। একটা সবুজ ছোট ঝোপ থেকে ঝোপে সে নিচে নিচে গান গেয়ে গেয়ে বেড়ায়, গ্রীষ্মের সৌন্দর্য সবার সামনে তুলে ধরে, সে হচ্ছে আমাদের ঘাস ফড়িং। আচ্ছা, এবং সে যখন ক্লান্ত হয়ে পড়ে, সে তখন কি করে? ছোট্ট আগাছার নিচে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়। তখন পৃথিবীর সৌন্দর্য রক্ষার দায়িত্ব কার কাছে পড়ে, সেটা একটু পরে আমরা দেখবো। চলো দেখি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ চেসিং নেভার, পৃথিবীর কবিতার কোনো অন্ত নেই। চেসিং বলতে কি বোঝানো হয়েছে, কেউ কি জানো? কে কে জানো? জানলে একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ চেসিং নেভার, পৃথিবীর কবিতার কোনো অন্ত নেই, কোনো শেষ নেই। আচ্ছা, অন আ লোন উইন্টার ইভিনিং, কোনো এক একাকী শীতের সন্ধ্যায়, when the frost, যখন তুষারপাত। ফ্রস্ট বলতে বোঝানো হচ্ছে তুষারপাত। আচ্ছা, এতক্ষণ গ্রীষ্মের সৌন্দর্যের কথা বলা হয়েছে, গ্রীষ্মের সৌন্দর্য, গ্রীষ্মের কোলাহল, এই সব কিছু তুলে ধরেছে কে? গ্রাস হপার বা ঘাস ফড়িং। আচ্ছা, এবার শীতের বেলায় সেটা কি হবে? ঘাস ফড়িং তো আর শীতকালে তোমার বের হয় না, বা শীতকালে তার উপস্থিতি জানান দেয় না, কিন্তু তাহলে কি পৃথিবীর সৌন্দর্য বা পৃথিবীর কোলাহল বন্ধ হয়ে যাবে? একেবারেই না, তখন অন্য একজন সেটা দায়িত্ব নেয়, সেটাকে। আচ্ছা, হ্যাজ রোড আ সাইলেন্স, নিয়ে আসে স্তব্ধতা। কে নিয়ে আসেন স্তব্ধতা? এই যে তুষারপাত, যখন খুব বেশি ঠান্ডা পড়ে, অনেক বেশি স্নোফল হয়, তুষারপাত হয়, তখন সবকিছু আবার নিস্তব্ধ হয়ে যায়। মানুষ শুধু কি লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে, প্রাণীরা চুপচাপ থাকে, সবকিছু শান্ত হয়ে যায়। আচ্ছা, ফ্রম দ্য স্টোভ দেয়ার শিলস, আচ্ছা, চুল্লি থেকে ভেসে আসে উগ্র আওয়াজ। তখন চুল্লির পাশ থেকে, আশেপাশ থেকে, অর্থাৎ যেখানে আগুন জ্বালানো হয় তার আশেপাশ থেকে এক ধরনের আওয়াজ ভেসে আসে, এক ধরনের উচ্চ স্বরে আওয়াজ ভেসে আসে। সেটা কার? সেটা একটু পরে দেখি। দ্য ক্রিকেট সং, আর এটা হলো ঝিঝি পোকার গান। এই যে যেখানে আগুন জ্বালানো হয় শীতকালে, চুল্লির পাশ হোক অথবা বাইরে কাঠ দিয়ে হোক, সেখান থেকে একটা আওয়াজ ভেসে আসে, আর সেই আওয়াজটা হচ্ছে দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার পোকার গান। প্রথম প্যারাতে যেমন ছিল ঘাস ফড়িং এর গান, যখন পাখিরা নিস্তেজ হয়ে পড়েছিল, আর এখন শীতকালে যখন সবকিছু আবার নিস্তেজ হয়ে পড়ে, তখন সেই কোলাহল কন্টিনিউ কে করে? তখন উপস্থিতি জানান দেয় কে? ক্রিকেটস, অর্থাৎ ঝিঝি পোকা। আচ্ছা,
ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এই উষ্ণতা ক্রমশ বেড়েই চলে, তার কোনো ক্লান্ত নেই বা সে কখনো ক্লান্ত হয় না। শীতের সৌন্দর্য সবার কাছে তুলে ধরতে, পৃথিবীর কোলাহল সবার কাছে তুলে ধরতে সে কখনো ক্লান্ত হয় না। আচ্ছা, শেল মানে উগ্র আওয়াজ, শেল মানে চুল্লি না, স্টোভ মানে হচ্ছে চুল্লি, স্টোভ মানে হচ্ছে চুল্লি বা চুলা, আর শেলস মানে হচ্ছে উগ্র আওয়াজ। আচ্ছা, যেটা উচ্চ স্বরে ডেকে ওঠে তাকেই বলা হয় শেলস। আর এই উচ্চ স্বরের আওয়াজটা কার? ঝিঝি পোকার। তোমরা কখনো ঝিঝি পোকার ডাক শুনেছো? আচ্ছা, এই উষ্ণতা ক্রমশ বেড়েই চলে, অর্থাৎ ঝিঝি পোকার এই কোলাহল, ঝিঝি পোকার এই গান সবসময় বাড়তেই থাকে। আচ্ছা, and seems to one in drowning drowsiness half lost। আচ্ছা, এখানে দাঁড়ালে দেখা যায় না কেন? আর একটু সামনে আসতে হয় না? আচ্ছা, at seems and seems এটা দেখা যায় যে to one in drowsiness half lost, কোন তন্দ্রাচ্ছন্ন অবচেতন মানুষের কাছে মনে হয়। তন্দ্রাচ্ছন্ন অবচেতন মানুষের কাছে কি মনে হয় ঝিঝি পোকার গানটাকে? তোমাদের কাছে কি কি মনে হয়? আমার কাছে তো কোলাহল এবং শব্দ দূষণই মনে হয়। আচ্ছা, দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, ওটা ঘাস ফড়িং এর গান ভেসে আসছে কোন তৃণাবৃত পাহাড় থেকে। গ্রাসি হিলস বলতে বোঝানো হচ্ছে তৃণাবৃত পাহাড়। তার মানে যখন মানুষজন শীতের সন্ধ্যায় বা শীতে যখন খুব বেশি তুষারপাত হয়, তখন মানুষজন যখন নিস্তেজ হয়ে যায়, চুপচাপ ঘুমিয়ে পড়ে নিজের নিজের জায়গায়, তখন ঝিঝি পোকা কি করে? গান গেয়ে ওঠে, ডেকে ওঠে। আর তার এই গান এবং ডেকে ওঠাটা ক্রমশ বেড়েই চলে, বেড়েই চলে। তখন ওই যে তন্দ্রাচ্ছন্ন মানুষজন যারা লেপের নিচে শুয়ে আছে, সবকিছু নিস্তব্ধ, তারা পৃথিবীর মানুষরা ভাবে কি ওটা মনে হয় ঘাস ফড়িং এর গান, কোন মানে পাহাড় থেকে ভেসে আসছে। আসলে কিন্তু সেটা ঘাস ফড়িং এর গান ছিল না, সেটা ছিল আমাদের ক্রিকেট সং, ঝিঝি পোকার গান। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে এই দুটো লাইনে বোঝানো হয়েছে। কোন তন্দ্রাচ্ছন্ন অবচেতন মানুষের কাছে মনে হয় ওটা ঘাস ফড়িং এর গান। কার গানকে ঘাস ফড়িং এর গান মনে হয়? ঝিঝি পোকার গানকে। তার মানে গ্রীষ্মকালে সৌন্দর্য আমাদের তুলে ধরে কে? পৃথিবীর কোলাহল কন্টিনিউ করে কে? গ্রাস হোফার। আর শীতকালে আবার যখন পৃথিবী নিস্তেজ হয়ে পড়ে, সেটা সৌন্দর্যের দায়িত্ব কার কাছে পড়ে? ঝিঝি পোকার কাছে। পরিবেশটাকে জাগিয়ে তোলে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো এই লাইনটা? আচ্ছা, লাল লিখেছো আমার কাছে ভালো লাগে আপু। আমার কাছে তো ভালো লাগে না। আমার কাছে এটা শব্দ দূষণ মনে হয়। আচ্ছা, তোমাদের কার কার কাছে ভালো লাগে ঝিঝি পোকার গান? আচ্ছা, তোমরা এইটুক বুঝতে পেরেছো কবিতার শেষ অংশ? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, কবিতার শেষ অংশের কিসের কথা বলা হয়েছে বলো তো? কবিতার শেষ অংশে বলা হয়েছে শীতকালের সৌন্দর্যের কথা। আর কবিতার প্রথম অংশে কথা বলা হয়েছে গ্রীষ্মকালের সৌন্দর্যের কথা। আর এই দুইটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কি? পৃথিবীর কথা, পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর কোলাহল কখনো থেমে থাকবে না। আসুক গ্রীষ্মকাল, শীতকাল, আসুক বর্ষাকাল, হোক তোমার টর্নেডো, হোক তোমার ঘূর্ণিঝড়, যাই হোক না কেন পৃথিবীর কোলাহল কখনোই বন্ধ হবে না। এতটুকুই বোঝানো হয়েছে। আবার আসছে, সাউন্ড অফ করো। আচ্ছা, তোমাদের হচ্ছে শর্ট এক্সপ্লেনেশন অ্যাবাউট পোয়েম এবং হচ্ছে গ্রুপ, ও আচ্ছা, এবং হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আর হচ্ছে কিছু জিনিস বাকি রয়ে গেছে। আমাদের আরো 3টা জিনিস বাকি রয়ে গেছে। আজকে হচ্ছে এই 3টা জিনিস আর কন্টিনিউ আমরা করব না। আচ্ছা, তাসমিয়া তাসা লিখেছে যে ঘাসফড়িং আর ঝিঝি পোকা সবচেয়ে অপছন্দের। হ্যাঁ, আসলেই অপছন্দের। আচ্ছা, যাই হোক, তোমাদের হোমওয়ার্কটা আমি বলে দিচ্ছি।
আর তোমরা লেকচার নোটটা একটু ফলো করবা। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আজকে যে 3টা স্লাইড বাকি রয়ে গেছে, এই 3টা স্লাইড হচ্ছে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। যেহেতু আজকে হচ্ছে কারেন্ট ছিল না, অনেক সমস্যার কারণ হচ্ছে ক্লাসটা আমাদের শুরু হয়েছে একটু দেরিতে, 7টা 30-এ মনে হয়। এবং এরপর আমার কিছু শারীরিক সমস্যার জন্য, একটু অসুস্থতার জন্য হচ্ছে বারবার ক্লাসে ব্রেক হয়েছে। তো এই সব কিছুর জন্য আমি হচ্ছে আন্তরিকভাবে আমরা দুঃখিত। আর ক্লাসটা আজকে হচ্ছে পুরাটা হচ্ছে আর নেওয়া যাচ্ছে না। 3টা স্লাইড আমাদের বাকি আছে, ওই 3টা স্লাইড হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যোগ করে দেব। আর বাকি জিনিসগুলো হচ্ছে তোমরা বাকি ওয়ার্ড মিনিং এবং সামারি সবকিছু তোমরা লেকচার নোটে পেয়ে যাবা। ওয়েবসাইটে তোমাদের লেকচার নোট আমি দিয়ে দেব, ওটা ওখান থেকে দেখে নিও। আচ্ছা, তোমাদের এখানে ম্যাচ কলাম। আচ্ছা, হোমওয়ার্কটা আপাতত আজকে আর দিলাম না, হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে দেব। যেহেতু তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে শেষের 3টা স্লাইড থেকে, তো শেষের 3টা স্লাইড যেহেতু আজকে আমি কন্টিনিউ করতে পারিনি, সুতরাং হোমওয়ার্কটা আজকে থাকলো। তোমরা হচ্ছে বেঁচে গেলা, তোমাদের হোমওয়ার্ক থেকে বাঁচাই দিলাম। আচ্ছা, যাই হোক, তো সবাই ভালো থাকবা। নেক্সট ক্লাসে অবশ্যই আবার দেখা হবে। আর নেক্সট ক্লাসে যেন কোনো সমস্যা না হয় দোয়া করবা। আর আজকে সবকিছুর জন্য আমরা দুঃখিত। যতটুকু বুঝতে পেরেছো বাকিটুকু হচ্ছে লেকচার নোটে পেয়ে যাবা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।